প্রেম তৃষা। ইশরাত জাহান জেরিন। পর্ব 21 থেকে 25। প্রেম নেওয়াজ মেয়েটির দেওয়া ঠিকানায় এসে আরো ক্ষেপে গেল। তৃষা এখানে নেই। লুকোচুরি খেলা হচ্ছে তার সঙ্গে। তেল শরীরে বেশি বেড়ে গেছে। এই তেল প্রেমের বের করতে একটা মুহূর্ত সময় লাগবে না। কি পেয়েছে কি ওই মেয়ে? চিঠি পাঠিয়ে তাকে সরাসরি অমনভাবে ধর্ষক বলা। একবার খুঁজে পাক ধর্ষক কি জিনিস হারে হারে বুঝাবে। প্রেম একটু রিল্যাক্স হওয়ার জন্য বাগানের ফাঁকা অংশের দিকে যায়। অনেকদিন ধরে দূরে কোথাও যাওয়াও হচ্ছে না, আর ফটোগ্রাফিও করা হচ্ছে না। যাবে নাকি একবার কুয়াকাটা কিংবা সুন্দরবন? ভাবতে ভাবতে এগিয়ে যায় প্রেম। একটা সিগারেট ধরিয়ে এগোতেই হঠাৎ মেয়েদের হাসাহাসির শব্দ এলো কানে। একই সঙ্গে কে যেন কাকের মতো কর্কশ গলা নিয়ে কা কা করছে, অর্থাৎ গান গাইছে। প্রেম এগিয়ে আসতেই গোল হয়ে বসে থাকা সকল মেয়েরা প্রেমকে দেখে চুপসে যায়। যে মেয়েটি গান গাইছিল সেও চুপ। তৃষার সেদিকে পাত্তা নেই। সে হাতের একটা চিঠি পড়ে মিটিমিটি হাসছে, আর পাশের মেয়েটির গায়ে দলে পড়ে বলছে, দেখ ভাই, জুনায়েদ আমায় প্রেম পত্র দিয়েছে। আইন বিভাগের সিনিয়র না। ইস, দেখ দেখ কত সুন্দর করে প্রপোজ করেছে। গরু খায় ঘাস। তোমার প্রেমে পড়ে আমি খাবো বাস। তোমায় দেখলে আমার চলে আসে কাশি। ওগো আমার সুন্দরী, তোমায় বড্ড ভালোবাসি। সেই চিঠি পড়ে তৃষার কি লজ্জা যে লাগছে। হঠাৎ করে পেছনে থেকে কেউ একজন গলা ছেড়ে খুকুকুক করতেই তৃষা বিরক্ততে বলল, আরে কোন আকিস বিড়িখোর যক্ষার রোগীর মতো কাশছে। বলিই পেছনে ফিরে বড় মুখটা ছোট্ট হয়ে আসে তার। কাঁপা গলায় বলে, আরে বাবা প্রেম ভাই আপনি। তৃষা জলদি চিঠিটা লুকিয়ে ফেলল। প্রেম বিষয়টা দেখেও দেখল না। কেবল বলল, গোল হয়ে বসে সবাই ড্যান্ডি খাচ্ছ নাকি? আচ্ছা, যা মন চায় করো। কিন্তু এই তৃষা তুমি আসো তো। আমি কেন? সিনিয়রদের প্রশ্ন করতে হয়। কাম। প্রেম তৃষার হাত ধরে তাকে উঠিয়ে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞেস করল, তো কোন সাইজ সহ্য করতে পারবে? মানে মানে মান্দার গাছ দিয়ে দুগা তোমার পিঠে ফেলে ডিজাইন করব তো। তো কোন সাইজের গাছ দিয়ে ডিজাইন করলে সহ্য করতে পারবে? দেখেন প্রেম ভাই, থানায় কিন্তু মামলা করব। কি করবে? বলেছি পুলিশ আজকাল বেশি করে। বেশি বেশি করলে থানায় হামলা করব। কি বলেন, করব নাকি? কে কোথায় কার নামে মামলা করবে সবই জানি। আমি বয়রা না। চলো আমার সঙ্গে। প্রেম তৃষার হাত ধরে তাকে টেনের সঙ্গে করে নিয়ে যায়। তৃষা চেঁচিয়ে বলে উঠল, ভাই ভাই ছাড়েন। ইমার্জেন্সি বাথরুমে যেতে হবে। ভাই, নইলে সর্বনাশ হয়ে যাবে। প্রয়োজনে ডায়পার এনে দেব, তবুও আজকে বাঁচার পথ নেই তোমার। তৃষা তৃষা গাল ধরে বসে আছে। যেই মেয়েটাকে দিয়ে টোটকা চিঠি গিয়ে পাঠিয়েছিল তারও একই অবস্থা। প্রেম ভাই গালে এক হাতের মার্ক বসিয়ে দিয়েছে যে মনে হচ্ছে চাপার দাঁত এদিক সেদিকে নড়ে, অকালে সব পড়ে যাওয়ার মোক্ষম ব্যবস্থা হয়েছে। তৃষার দীর্ঘক্ষণ শাস্তি হলো। তার মুখে তো দাগ পড়েই গেল, একই সঙ্গে কানটা টেনে প্রেম ভাই লম্বা করে দিয়েছিল। রাগের মাথায় সে আবার প্রেম ভাইয়ের কান ধরে টানতে গিয়ে খেল আরো দু চারটে চড়চাপড়। না না, এখন মনে হচ্ছে মার সহ্য করার ক্ষমতা আজকাল তার ভালোই হয়েছে। এভাবে চললে গিনিস বুকে সিনিয়রের মার সহ্য করার বিশেষ ক্ষমতার জন্য তাকে একটা পুরস্কার অবশ্যই দেওয়া হবে। তৃষা মনে মনে আবারও ধীরপণ করল, এখন থেকে প্রেম ভাইয়ের থেকে সে মেপে মেপে মোটা অঙ্কের দূরত্ব বজায় রাখবে। প্রেম ভাইয়ের বিশেষ পাত্তা দেবে না। এত এত কথা মনে বললেও সেদিন প্রেমের পানিশমেন্টের কারণে তার পা দুটো ব্যথায় অবশ হয়ে গিয়েছিল। কেবল কি তাই, 56 বার প্রেম তাকে দিয়ে চিঠি লেখায়। একবার বলে এই লেখা সুন্দর হয়নি। একবার বলে এই চিঠি ভালো লাগেনি। ইস, এই লোক যে নিজেকে কোন দেশের প্রধানমন্ত্রী মনে করেন তা কেবল খোদা জানে। ভার্সিটি থেকে বের হওয়ার সময় জুনায়েদের সঙ্গে দেখা হয়। তৃষার পানিশমেন্ট শেষ হতে হতে সন্ধ্যা হয়। ওই সময় একটা মানুষও সেখানে নেই স্বাভাবিক। তবে জুনায়েদ প্রখর মেধাবী ছাত্র। অনেক দরকারে অনেক সময় তাকে এখানে পাওয়া যায়। জুনায়েদকে দেখে তৃষার হাসি পেল। মানুষজন যে এত লজ্জা কেমন করে পায় আল্লাহ জানে। তৃষার তো এসব ভাবলেও হাসি পায়। তবুও তৃষা একটু ঢং করে হেঁটে জুনায়েদের কাছে যেতেই জুনায়েদ উল্টা দিকে হাঁটা শুরু করল। তৃষার মেজাজ তাতে গেল বিগড়ে। তাকে ইগনোর করা, এই তৃষাকে সবাই ঠিক করে এখনো চিনতে পারেনি। এই জুনায়েদকে কুত্তার দুধ যদি এ অপরাধের বিনিময়ে না খাইছে।
সে দৌড়ে জুনাইদের কাছে গিয়ে ব্যাগের থেকে কলম বের করে জুনাইদের সামনে দাঁড়িয়ে বলল, এই জুনাইদ বদ্দা, এভাবে ইনভোর করছো কেন? লাভ লেটারের উত্তর দেওয়ার আগেই এমন ব্যবহার। দেখুন ভাবি, ভুল হয়ে গেছে। এই শালার ব্রাদার তোর কোন কালের ভাবি লাগি রে? বউও তো লাগেন না, আরেকজনের সম্পদ। তৃষা ভালো করে চেহারার দিকে তাকালো জুনাইদের। ওমা নাকের মুখে ব্যান্ডেজ লাগানো। এমন উদম কেলানি যে তৃষা ছাড়াও অন্যরা খায় ভেবে খানিকটা শান্তি লাগলেও পরক্ষণে ঠোঁট কামড়ে এক ভ্রু উঁচিয়ে তৃষা জিজ্ঞেস করল, তো তোমা বদলে দিল কে? আর তুমি না আমায় অনেক ভালোবাসো? এই ভালোবাসার নমুনা দেখো, আমার পেছনে মজনুদের বিরাট লম্বা লাইন লেগে আছে। তবুও আমি তোমার চিঠি গ্রহণ করেছি। এখন বেশি রং করতে হবে না। তুমি চাইলে আমার পার ঘন্টা হিসেবেও বয়ফ্রেন্ড হতে পারো। চলো এখন আমি তোমার প্রেমিকা। আমায় মজার কিছু খাবার খাওয়াতে নিয়ে যাও তো। তোমার জন্য সবটা ইজি করে দিলাম আমি। ছেলেটি নিচের দিকে চেয়ে বলল, ভাইয়া জানলে আমায় এবার মেরাই ফেলবে। শুধু শুধু বিপদ আর বাড়াবেন না। উফ ভাইয়া ভাইয়া বলে মাথা খাচ্ছে। আরে আমি সুন্দরী মানুষ। এমন হাজারটা ছেলের ইচ্ছে হবে আমায় বউ করে ঘরে তোলার। তাই বলে এখন সব ভাইয়ের সেই ইচ্ছের মর্যাদা রক্ষা করতে গিয়ে আমায় ভাবি বলে ডাকতে হবে? ছেলেটি কিছু বলতে গিয়ে চুপসে যায়। ভয় আর আতঙ্কে গলা শুকিয়ে আসে। তৃষা বুঝতে পারল তারই পেছনের দিকে তাকিয়ে আছে জুনায়েদ। সে পেছনে ফিরে দেখল প্রেম ভাই জিন্স প্যান্টের পকেটের ভাঁজে ডান হাত দিয়ে গুরুগম্ভীর ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। শার্টের বোতাম খুলে কুনি অবধি গুটিয়ে রেখেছে। কি ড্যাশিং লাগছে তাকে। তৃষা কিছু বলার আগেই জুনায়েদ প্রেমকে সালাম দিল। জুনায়েদ কিছু বলতে যাবে তার আগেই প্রেম তার চোখে চোখ রাখতেই সেই বান্দা তো দে এক ছুট। তৃষা এগিয়ে এলো প্রেমের দিকে। সরু চোখে ভ্রু কুঁচকে কোমরে হাত রেখে ঢং করে বলল, এই যে হাইব্রি। না মানে হ্যান্ডসাম প্রেম ভাই, আপনি কি জুনায়েদকে কেলানি দিয়েছেন? কেন মনে হলো? না আপনি আমাকেও তো এভাবে ধরে কেলান। ইস দেখুন নাকে যেন মারল বেচারাকে। আর দেখুন তার চেয়েও দুঃখের বিষয় সকালের চিঠিতে লিখল ভালোবাসি এখন ডাকে ভাবি। হয়তো সে তোমাকে ভালো না বরং ভালবাসে। সত্যি করে বলুন এসবে আপনার হাত নেই। হাত কেন? আমার পাও সেখানে নেই। আপনি কিছু করেননি তো। বিষয়ে বাদরমুখী হলে কিছু না বরং অনেক কিছু করলাম। এত বাঁকা বাঁকা কথা কেন? কারণ সোজা কথায় মন ভিজে না। তৃষা মুখটা ভেঙচি কাটল। এই পুরুষ তো তর্কে হেব্বি জোস। অনেক কিছু শিখতে হবে এর থেকে। সে প্রেমের প্যান্টের দিকে তাকিয়ে দেখল তাতে ছেঁড়াফাড়া ডিজাইন করা। তৃষার হাসি পেয়ে গেল। সে হেসে বলল, এমা প্রেম ভাই আপনার প্যান্ট দেখি ফুটো। সব দেখে ফেলেছি কিন্তু। প্রেমের বিরক্ত ভাব বেড়ে গেল। সে তৃষার হাতটা ধরতেই তৃষা চেঁচিয়ে উঠল, আরে কই নিয়ে যাচ্ছেন? ওহ ভালোই হলো, গাড়ির ভাড়া বেঁচে যাবে। জলদি চলো। তোমাকে ভালো করে দেখাতে হবে না। একটু দেখে কি মন ভরে। তৃষা পিটপিট করে চেয়ে বলল, কি দেখাবেন? ওই যে প্যান্টের নিচে যেটা লো কোয়ালিটিতে জুম করে এইচডি ফরম্যাটে দেখাবো। তৃষা চোখগুলো বড় করতেই প্রেম ভাবল মেয়ে বুঝি এখন লজ্জায় কান্নাকাটি করা শুরু করবে। ওমা তার ভাবনাকে গুলিয়ে খেয়ে তৃষা দাঁত ৩২টা বের করে বলল, জলদি চলুন প্রেম ভাই। আমি ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করে ভাইরাস হয়ে যাব। তৃষার বাবা তখন কেবল বাইরে থেকে ফিরেছেন। আসার সময় তৃষার পছন্দের চিকেন ফ্রাই সিপি থেকে নিয়ে এসেছেন। রুমে ঢুকে যখন চেঁচিয়ে বলল, কি রে তৃষা তোর চিকেন ফ্রাই এনেছি। তখন মেয়ের রুমে ঢুকে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইলেন তরিকুল কাজী। মনে পড়ে গেল তার মেয়ে তো তার সেই কতদিন কেটে গেল বাড়ি ছাড়া হয়েছে। এক মুহূর্তের জন্য তনিমা আর তৈমুরটার মুখটাও চুপসে গেল। এই চিকেন ফ্রাই নিয়ে এখন আর তার বোনের সঙ্গে ঝগড়া করতে হবে না, কেবল এইটুকু ভাবলেই পরাণ পুড়ে খা হয়। তৃষা চলে তো গেল, সঙ্গে নিয়ে গেল এই বাড়ির সকল সুখ। কেবল রেখে গেল মায়া নামক 2 অক্ষরের একটা শব্দ, যা ঠিক মতো ঘুমাতে দেয় না, কেবল ভেতর ভেতর পড়ায়। তরিকুল সিলিং ফ্যানের নিচে বসতেই তনিমা তাকে লেবুর শরবত এনে দিলেন। পাশে বসেই বললেন, এমপি যুবরাজ পরে আর কিছু বলেছেন? না। তুমি আর কতদিন অভিমান করে থাকবে গো? এবার একটা ব্যবস্থা করো না। জানো তো আমার মেয়েটা কত অগোছালো। এই হাতে একটু একটু করে যত্ন নিয়ে মেয়েটাকে মানুষ করেছি।
ওর কিছু হয়ে গেলে না তুমি নিজেকে ক্ষমা করতে পারবে আর না আমি নিজেকে। সন্তান তো ভুল করেই, তাই বলে ক্ষমা করবে না। খোদা পাপীদেরকেও ক্ষমা করেন, সেখানে তৃষা আমাদের সন্তান। তৃষা আমাদের জীবনের সব। তৃষার আব্বু, মেয়েটাকে আমার থেকে তুমি বেশি আদর দিয়েছ। মাথায় রাখুনি উকুনে ধরবে বলে, জমিনে রাখুনি পিঁপড়া ধরবে বলে। আজ সেই মেয়ে কই আছে জানি না। মাঝ রাতে এখন আর তৃষা ঠিক করে ঘুমিয়েছে কিনা, ঘুমের মাঝে মেয়ের চুলে হাত বুলিয়ে না দিয়ে তুমি কেমন করে ভালো আছো। তৃষার মা অরুণায় মুখ লুকিয়ে কাঁদছেন। তৈমুরটার চোখে জল, সেও আর পারছে না। বাবাকে বলছে, তুমি বোনকে না খুঁজলে এবার আমি কিন্তু নিজেই খুঁজতে বেরিয়ে যাব। আমিও বোনের মতো হারিয়ে যাব, আমাকেও পাবে না। তৃষার বাবা জবাব দিলেন না, জবাব নেই তার কাছে। তবে বুকটা বোধহয় তারও ভেতর ভেতর ফাটছে। তার ঘরের আলোটা আজ বহুদিন ধরে ঘরে নেই। অন্ধকারে থাকতে যে তারও অনেক কষ্ট হয়, সে কথা মুখ ফুটে একবার যদি বলতে পারত। যুবরাজ সরকারের মিটিং ছিল, বাসার উদ্দেশ্যে রওনা হতে হতে রাত হয়। বাইরে তখন ভ্যাপসা গরম। যুবরাজের মুজিবকোটটা খুলে রাফসানের কাছে দিয়েছে, তবে গাড়ির এসির বাতাসেও গরম কমছে না। সাদা পাঞ্জাবিটাও খুলে ফেলবে নাকি? স্যারকে এমন বিচলিত হতে দেখে রাফসান তাকে জিজ্ঞেস করল, ঠান্ডা কিছু আনিয়ে দিব নাকি? তাতে গলা ঠান্ডা হবে, তবে দেহকে ঠান্ডা করতে গোসল ছাড়া আপাতত মাথায় কিছু আসছে না। আছে, তবে তার আগে চলো রাজনীতিবিদ ফাহাদ শেখের বাড়ি। শুনেছি তার মেয়েটা নাকি জবরদস্ত। দেখি আমার দেহ কতখানি ঠান্ডা করতে পারে। এমা স্যার, আপনি দেহ ব্যবসায় কবে থেকে নেমে গেলেন? হ্যাঁ, শুরুটা তোমায় দিয়ে করি গবেট। বলিই ভাবলেশহীন ভাবে রাফসানের দিকে তাকাতেই সে ছিটকে দূরে সরে যেতে, এই ভাই আমার বেটা মানুষের রুচি আসে না। তৃষা ম্যাডামকে খুঁজে পেলে কিন্তু নালিশ করব। যুবরাজ মুখ ভর্তি বিরক্তি নিয়ে বলল, তোমার বালের তৃষা ম্যাডামের গুষ্টি চোখ। আকাশ কালো মখমলের মতো বিস্তৃত হয়ে আছে, তারাগুলো ছোট ছোট প্রদীপের মতো জ্বলজ্বল করছে। চাঁদ তার আলোয় নিস্তব্ধ জিঞ্জিরাকে অপার্থিব আবেশে ডুবিয়ে রেখেছে। পাশেই বুড়িগঙ্গা, কালো নদীর জলে চাঁদের আলো ছড়াচ্ছে মোহনীয়তা। রাস্তাঘাট তখন প্রায় ফাঁকা, কোথাও হালকা বাতাসে শুকনো পাতার খসখস শব্দ, কোথাও আবার দেরি করে ফেরা মানুষের পায়ের শব্দ হঠাৎ ভেসে ওঠে। ঘরবাড়ি অন্ধকারে নির্মগ্ন, শুধু মাঝে মাঝে কোনো জানালার ফাঁক দিয়ে ফিকে আলো উকি দেয়। তৃষার দুই পাশে দুটো কোলবালিশ, পায়ের কাছে একটা। সে বালিশ ছেড়ে উল্টো দিকে শুয়ে আছে, পা দুটো উঠিয়ে রেখেছে হেডবোর্ডে। পাগুলো আজ এত ব্যথা করছে। স্বপ্নের মধ্যে হয়তো তৃষা ঝাড়ু আর জুতা নিয়ে প্রেমকে ধরে থেরাপি দিচ্ছে। হঠাৎ তৃষার রুমের জানালার সাদা পর্দাগুলো বাতাসের ঝটকায় নড়ে উঠল। কেউ একজন প্রবেশ করল তার অন্ধকার রুমটায়। তৃষা তখনও গভীর ঘুমে নিমজ্জিত। বোমব্লাস্ট হলেও টের পাবে বলে মনে হচ্ছে না। লোকটার গায়ে কালো রঙের একটা হুডি। সে অন্ধকারের তৃষার পাশে এসে দাঁড়ালো। সামান্য ঝুঁকে তার চুলগুলোতে হাত বুলিয়ে দিল আলতো করে। হঠাৎ চোখ গেল তৃষার পেটের দিকে। স্কার্ট পরেছে সে, অনেকটা উপরে উঠে গেছে। পাগুলো উন্মুক্ত। যেই টি শার্টটা গায়ে পড়েছে সেটাও অনেকটা উপরে উঠে গেছে। বারান্দায় পর্দা দেওয়া নেই, চাঁদের আলো ভেতরে প্রবেশ করছে। লোকটির হাতে একটা ইঞ্জেকশন। সে ইঞ্জেকশনটা হাতে নিয়ে বসল তৃষার পাশেই। একেবারে মৃদু কণ্ঠে গুনগুন করল, প্রেম আমার, ও ও প্রেম আমার। চোখটা তার তৃষার পেটের দিকে চোখ যেতেই হঠাৎ গানটা বন্ধ হয়ে গেল। সে কিছুক্ষণ সেখানে চোখ স্থির করে এবার আলতো করে পেটের কাছ থেকে টি শার্টটা আরো খানিকটা উপরে তুলে তাকিয়ে দেখল নাভির দিকে। তারপর আলতো করে ঝুঁকে নিজের ঠোঁট ছুঁয়ে দিল নাভির কাছে। তৃষা নড়েচড়ে উঠল, তবে সেই উষ্ণ ঠোঁটের পরশ তার অম্বিলিক থেকে সরল না বোধ হয়, বরং চুমুটা বদলে গেল মৃদু কামড়ে। তৃষার ঘুমটা পাতলা হলেই সে নড়েচড়ে উঠল। পানির তৃষ্ণা পেয়েছে। উঠে বসতেই দেখল বারান্দার পর্দাগুলো নড়ছে। বাইরের বাতাস ছেড়েছে নাকি? ইদানিং আবহাওয়া কেমন রং বদলাচ্ছে। অসময়ে আগমন ঘটা জিনিসগুলোর প্রতি মানুষের কেমন যেন বিরক্তি কাজ করে। তবে এই অসময়ে আসা বৃষ্টির প্রতি বিরক্তিবোধ হচ্ছে না। সে কি একটা ভেবে পেটে হাত দেয়। নাভির কাছটায় পিঁপড়ার কামড় দিল নাকি? চুলকে আবারও বিছানায় এসে শুয়ে পড়ে। ঘুমের মাঝে এত জ্বালা একেবারে সহ্য হয় না তার।
যুবরাজের সঙ্গে রাজনীতিবিদ ফাহাদ শেখের ঝামেলা অনেক আগ থেকেই। ব্যাটা খচ্চরের বংশ শেখ অথচ দল করে বিএনপি। সব কাজে বাম হাত ঢোকানো তার পছন্দের কাজ। যুবরাজের পেছনে না লাগলেই তার পেটের ভাত হজম হয় না। এবার যুবরাজ সরকারও বুঝাবে সে কি জিনিস। সরকার বংশের ছেলে সে, যেন তেন মানুষ না। বংশগতভাবে সেও রাজনীতি করে আসছে। এই রাজনীতির মঞ্চে পাক্কা খেলোয়াড় হয়ে সে নেমেছে। যুবরাজ শুনেছে ফাহাদের একটা মেয়ে আছে। কখনো মিডিয়ার সামনে তিনি সেই মেয়েকে আনেননি। কেন আনেননি জিজ্ঞেস করলেই বললেন, আমার মেয়ে এসবে অস্বস্তি বোধ করে। মেয়েটা দেখতেও নাকি একটুও সুন্দর না, কোনো কাজেরও না, তবে ফাহাদের অতি প্রিয়। শত্রু অনেক দেখে মেয়েকে আড়ালেই রেখেছেন। আর কোনো সন্তানও নেই। যুবরাজ শেখ বাড়ির পেছনে গাড়ি থামাতে বলে রাফসানকে বলল, সব ব্যবস্থা আমার করা আছে। মেয়েটাকে আমার চাই। মেরে ফেলবেন। সুন্দর হলে না হয় ভেবে দেখতাম। আপনি দেখেছেন? না, শুনেছি। শোনা কথায় কান দিতে নেই। তাহলে জলদি তুলে এনে দেখার ব্যবস্থাটা করে দাও মিস্টার গবেট। সামনে পরীক্ষা, ক্লাস মিস করা যাবে না এখন। সকাল সকাল প্রেম নেওয়াজের সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃষা। পেল না তাকে। ভালোই হয়েছে, একটা দিন শান্তিতে থাকা যাবে। ক্লাস শুরু হওয়ার আগে কানে এয়ারফোন গুঁজে পছন্দের বয় ব্র্যান্ড প্রিমরোজের গান শুনছে তৃষা। প্রিমরোজ ব্র্যান্ডে মেইন ভোকালিস্টকে সবাই আধার নামে চিনে। সকল ধরনের গান গায় এই ছেলেটা। তবে কখনো পরিচয় জানা যায়নি। আদৌ আধার নামক কেউ আছে নাকি তা তৃষার জানা নেই। তবে তৃষার এই কণ্ঠস্বরের ব্যক্তিকে দেখার খুব ইচ্ছে। কবে যে এই লুকায়িত কণ্ঠের জাদুকর সামনে আসবে। শিমলা হেসে পাশে বসতেই জিজ্ঞেস করল, আধারের গান শুনছিস? না, তোর ভাতারের গান শুনছি শালি। মুখের কি ছিরি? সুন্দর করে কথা বলতে পারিস না? সুন্দরের নানির পেছনে ফাঁকা তো, তাই আমার দিয়ে ওসব আসে না। তোর জন্য একটা খবর নিয়ে এসেছি। সেই রকম একটা খবর। ক্যাডা মরল? 40 কিন্তু মাস্ট বি খালি তেহারি করতে বলবি। আর কি সব অলক্ষণে কথা? কেউ মরবে কেন? তোর ওই যে আধার আছে না, সে এইবার ফেস রিভিল করবে। ঢাকাতেই তার প্রথম লাইভ কনসার্ট হবে। ভাই, আমি তো এখনই আধারকে দেখার জন্য ছটফট করছি। আধারের প্রেমরোজ ব্র্যান্ডের কনসার্ট, তাও 16 কনসার্ট। ওর কত কত ভক্ত। শুনেছি টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। যেই হারে মানুষ তাকে দেখার জন্য টিকিট কিনছে আমরা পাবো তোর মনে হয়? টিকিটের দাম কত? 2500 একজন। শালার কপাল। এই বোন, তুই আমায় 2500 টাকা ধার দে। মাইনে পেলে ফেরত দিয়ে দেব। যদি মাইনে না পাই ফুটপাতে ভিক্ষা করে হলেও চুকিয়ে দেব। আচ্ছা বাবা, বুঝেছি। তাহলে অঙ্কুরকে বলি টিকিটের ব্যবস্থা করতে। তৃষা সরু চোখে শিমলার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে নাচিয়ে মিটিমিটি হাসতেই শিমলা লজ্জা পেল। তৃষা ফের জিজ্ঞেস করল, অমাগো, আমার আগে চশমিস তোর প্রেম হয়ে গেল? উহুম উহুম। চুমু টুমু হয়েছে নিশ্চয়। তলে তলে এত কিছু। এই দেখ, তোর বরের জুতা কিন্তু বিয়ের সময় আমি চুরি করব। শিমলা লজ্জা লজ্জা মুখ করে বলল, আরে বাবা, এতদূর যাওয়ার কিছু নেই। আমরা কেবল কথা বলেছি। সে আমায় একবারও বলেনি ভালোবাসে, আমিও বলিনি। এমনি আমাদের কথা হয় আর কি। শুন, কেউ কেউ আছে মুখে ভালোবাসি বলতে পারে না, তবুও যেন বিশ্ব উজাড় করে ভালোবাসতে জানে। পুরুষ মানুষ বুঝলি তো এমনই। সব কিছু প্রকাশ করতে পারে না, তবে দেখবি কাজে কর্মে বুঝিয়ে দেবে সে কতখানি ভালোবাসতে জানে। হয়েছে হয়েছে, আর প্রেমের বাণী শুনতে চায় না। তোর ওই বাড়িতে কেমন দিন কাটছে? কাটছে মোটামুটি। এই শুন, তুই কিন্তু প্রেম ভাইয়ের সঙ্গে এই প্রেমটা করতে পারিস। এই তোর দুই প্রেম ভাইয়ের বউ হলি আর আমি অঙ্কুরের। তারা দুই বেস্ট ফ্রেন্ড আর আমি তুই। সবাই মিলে একসঙ্গে বিয়ে করব। ঘুরতে যাব, ভালো হবে না? তৃষার শরীর শিরশির করে উঠল। মহিহারের বজ্রাতের সঙ্গে আবার প্রেম, ভাবলেই তো ভয় ভয় করে। তৃষা শিমলার আরেকটু কাছে এসে বলল, প্রেম ভাইয়ের ওইখানে সমস্যা আছে। কোথায়? ওমার শেকির রে, তুই কেমন করে জানলি? না থাকলে এতদিনে বিয়ে করে এতগুলো বাচ্চার বাবা হয়ে যেত। প্রেমও তো করতে পারে না। করবে কেমন করে? সমস্যা ওইখানে। বলি। তৃষা মিটিমিটি করে হাসল। হেসে বলল, এই খবর তুই ভার্সিটির সবাইকে বলে দিস। সেই মজা হবে। শিমলা হাসবে কি হাসবে না ভাবতে ভাবতে তার চোখ গেল তৃষার পেছনে।
সে মুহূর্তেই চুপসে গেল। তৃষা ফের বলল, আমি এআই দিয়ে তার মুখ লাগিয়ে একটা ভিডিও বানাবো। ভিডিওতে সে বলবে কোন বিশেষ কারণে তার নাম প্রেম হয়েও এখনো হচ্ছে না। শিমলা চোখের ইশারা দিয়েও তৃষাকে সামাল দিতে পারছে না। তৃষা বলেই যাচ্ছে, হো হো করে হাসছে আর শিমলার গায়ের ওপর লুটিয়ে পড়ে কষিয়ে চট চাপড় দিচ্ছে। হেসে আবার বলে উঠল, অঙ্কুর ভাই যদি তোকে বিয়ে না করে, প্রেম না করে তাহলে তারও এআই দিয়ে ভিডিও বানিয়ে তাকেও বদনাম করে দেব। শিমলা এবার চিমটি মারতেই তৃষা বলল, শালি আমি তোমার অঙ্কুর নাকি? যাও গিয়ে অঙ্কুরকে জায়গা মতো চিমটি মেরে আসো। পেছনে দেখ। তৃষা ভাবলেশহীনভাবে পেছনে ফিরতেই বরফের মতো জমে গেল। ওমা স্বয়ং যমদূত দেখি। প্রেম ভাই যে দাঁড়িয়ে আছে, পাশেই আবার অঙ্কুর। দুজনেই তৃষার দিকে তাকিয়ে আছে। প্রেমকে যে কি হট লাগছে। লাগবে না কেন? হালকা আকাশি রঙের একটা শার্ট পরেছে। তবে আজকে আর সাদা নয়, বরং কালো প্যান্ট পরা। হাতের ব্রেসলাইটটাও তো দারুণ। বাদামি রঙের সরু ফুকসাইগুলো তারই পানে তাকিয়ে আছে। প্রেম ভাইয়ের বাম হাতটা প্যান্টের পকেট গুজে রাখা। পাশের অঙ্কুরটা কম কিসে যায়। বুক খোলা নেভি ব্লু রঙের শার্টের সঙ্গে জিন্সের প্যান্টে চমৎকার লাগছে তাকে। প্রেমকে দেখে তৃষা ভাজা মাছটা খেতে জানে না এমন ভাব করে বলল, আরে আসসালামু আলাইকুম প্রেম ভাই। দিনকাল ঝরঝরে ফোকা ফোকা যাচ্ছে তো। আচ্ছা যাই বুঝলেন তো। সামনে পরীক্ষা, কিছুই পারি না গো। এত তারা কিসের? ডিপার্টমেন্ট তো আমাদের একই। আমি তো আছি তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। কি যেন সমস্যার কথা বলছিলে? তৃষা কি বলবে না বলবে ভাবতে ভাবতে শিমলার দিকে তাকিয়ে বলল, আমার বান্ধবীর একটা চ্যাপ্টারের সমস্যা। বুঝিয়ে দিবেন? তো দেন। তৃষা শিমলার দিকে তাকালো। বলল, যা প্রেম ভাই মার্কামারা বুঝানি দেয়। এবার প্রথম হয়ে যেতে পারবি। শিমলা পড়েছে বিপদে। মাঝ থেকে তাকে এমন করে ফাঁসানো কাজটা ঠিক হলো না একেবারে। তবে ঘটনা আগানোর আগেই অঙ্কুর মাঝে ঢুকে বলল, শিমলার সমস্যা আমি দেখে নেব। সব সাহায্য তুই একাই করবি নাকি? আমাকেও কিছু করতে দে। প্রেম পাত্তা দিল না। তার নজর এখনো তৃষার ওপরে। তৃষা নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার হোয়াটসঅ্যাপে একটা নাম্বার থেকে ভয়েস মেসেজ আসতেই সে ক্লিক করল। তাতেই শরীর জমে ক্ষীর। বুঝতে বাকি রইল না প্রেম ভাইয়ের যে এসব কাজ। শেষে কিনা ওই রাতের চুমুর শব্দ আর ঝগড়াঝাটি এই খারাপ লোকটা রেকর্ড করে রেখেছে। প্রেম এবার তৃষার দিকে তাকিয়ে বলল, তৃষা তোমার সমস্যাটা আমি রাতে সমাধান করব। কোন চ্যাপ্টারের সমস্যা তখন না হয় বলবে। দেখুন রাতে ভার্সিটি আসতে পারবো না। জিঞ্জিরা থেকে এখানে আসতে হেভি খরচা হয়। এখানে নয়, বেডরুমে এসো আমার। কিছু সমস্যা বেডরুম ছাড়া সমাধান করা যায় না। আরে যায় যায়, সবখানেই যায়। চলো তাহলে ট্রাই করে দেখি। ভার্সিটির ফাঁকা জায়গায় তৃষা এই গরমের মধ্যে একটা মেয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলায় মাতোয়ারা। কে নাকি তাকে বলেছে এই গরমে এসব খেললে নাকি ডায়েট হয়। শরীর হলিউডের নায়কদের মতো জিরো ফিগার থাকে। তাই সে আপাতত সেই চেষ্টাই করছে। এক কোণে কিছু ছেলে বাইকে বসে আড্ডা দিচ্ছে। তার কিছুটা দূরে প্রেম ফোন টিপছে। মাঝে মাঝে আবার তৃষাকে দেখছে। এই মেয়ের কপালে দুঃখ আছে বিরাট। এমন বানরের মতো নাচন কুদন না করলেই কি নয়। মন তো চাইছে জামার মধ্যে ছারপোকা ছেড়ে দিতে। যখন কামড় খাবে তখন বুঝবে নাচার মজা কেমন। কোণে আড্ডা দেওয়া ছেলে দুটোর মধ্যে চিকন করে ছেলেটি বলল, দেখ দেখ হেব্বি মাল। কোন ডিপার্টমেন্টরে? আমি কি জানি। যা গিয়ে নাম্বার জোগাড় কর। মনে হয় না পাত্তা দিবে। চালু মেয়ে লাগছে। কি বলিস? আমি রনি এর থেকেও সুন্দরী মেয়ে আমার টাকায় কিনেছি। আমার মুতের স্পিডের থেকেও জলদি আমি মেয়ে মানুষকে বিছানায় আনতে পারি। বলেই দুজনে আবার হাসল। প্রেম উঠে দাঁড়াতেই অঙ্কুর বলল, কই যাস ভাই? মুততে। মুতের প্রতিযোগিতায় নামবো বুঝলি। দেখতে হবে না আমার স্পিড আলালের ঘরের দুলালকে টেক্কা দিতে পারি কিনা। অঙ্কুর জবাব দিল না। কেবল হেসে উঠে দাঁড়িয়ে ছেলে দুটোকে ডেকে বলল, এই ভাই চলো মুতে আসি। রনি জিজ্ঞেস করল, কই যাব? আরে চিপায় আসো না। পীড়িতের আলাপ করি। রনির আর তার বন্ধুকে না চাইতেও উঠে আসতে হলো, কারণ সিনিয়র বলে কথা। অবাধ্য হলে জীবন তেজপাতা। রনি আর তার সাথের ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
প্রেম হঠাৎ করে পিস্তলটা বের করে রনির কপালে ঠেকাতে এসে কেঁদে উঠল। ভাই, কি করেছে ভাই? এমন করছেন কেন? তোর মুতের স্পিডটা দেখালি না যে। তাই কষ্ট পেলাম। সোজা বুকে এসে লাগলো রে জানে জিগার। রনির আর বুঝতে বাকি রইল না। প্রেম ভাই যে সবটা শুনেছে। সে প্রেমের পা ধরে বসে ক্ষমা চাইতেন। প্রেম পা ছাড়িয়ে নিয়ে বলল, তুই যদি এখান থেকে এক চুল নড়িস তাহলে মূত্রবিসর্জন তো দূরের বিষয়, ওই মূল্যবান সম্পদও আর জায়গায় থাকবে না। বলেই সে প্যান্টের জিপার খুলতেই অঙ্কুর হেসে দিল। তাকে রং রাঙিয়ে প্রেম রনিকে বলল, এই রনি, একটা গান ধর। গানের সুরে আমি আবার ভালো কাজ সারতে পারি। আই মিন স্পিডটা আমারও বাড়ে। বলেই সে রনির গায়ের অপর কাজটা সারল। রনি ভয়ে সবটা সহ্য করে নিল। জীবন বাঁচলেই হয়। কাজ শেষ করে প্যান্টের জিপার লাগাতে লাগাতে প্রেম হুমকির স্বরে রনিকে বলল, ওই তৃষা তোর মা লাগে। কি লাগে তোর? মৌ। মা? হ্যাঁ ঠিক তাই। আর বাজে কথা বলবি ওকে নিয়ে? না ভাই, জীবনেও না। বললে কি হবে? আপনি আমাকে আরেকবার খতনা করাইয়া দিবেন। দ্যাটস মাই বয়। এই অঙ্কুর, আমি 2 মিনিটে হাতটা ধুয়ে আসছি। তুই তৃষাকে গিয়ে বল আমার বাইকের সামনে গিয়ে দাঁড়াতে। ওর খবর বাসায় গিয়ে নিচ্ছি। জিঞ্জিরার নেওয়াজ কুঠিরের ছাদে দাঁড়ালে বোঝা যায়, এই পুরনো দালানের প্রতিটি ইট শত বছরের কাহিনী বয়ে বেড়াচ্ছে। ইটের গায়ে শ্যাওলা, কোথাও কোথাও পুরনো রেলিংয়ে মরচে ধরেছে, তবু তার মধ্যেই রাজকীয়তার ছাপ। চারদিক জুড়ে বুড়িগঙ্গার বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে এসেছে। সূর্য পশ্চিমে হেলে পড়েছে, তার লালচে আভা মিশে গেছে আকাশের বেগুনি আর নীলের সাথে। দূরে নদীর ওপারে ছায়া নেমে আসছে, পাখিরা ঝাঁক বেঁধে ঘরে ফিরছে। এই ছাদের কার্নিশেই বসে আছে তৃষা আর প্রেমা। নিচে তাকালে দেখা যায় সরু গলিকুজি, টিনের চাল, আর ধোয়া ওঠা চায়ের দোকান। ওপরে কিন্তু অন্য জগৎ। একটা শান্ত, স্নিগ্ধ, গভীর আবহ। তৃষার খোলা চুল বাতাসের সঙ্গে দোল খাচ্ছে। প্রেমা তার পাশেই দাঁড়িয়ে আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ দিবে প্রেমা। তৃষাকে বলার পর সে সাহায্য করবে বলেছে। ছাদে নাচের অনুশীলন করেছে একটু আগেও। এখন একটু বিরতি। দুজনেই মোটামুটি ক্লান্ত। আজকে প্রেমা বড়দের মতো কথা বলছে। সদ্য শেষ করা কোরিয়ান ড্রামার এমন হৃদয় বিদারক সমাপ্তি তার মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে। প্রেমা তৃষাকে বলল, দেখো, সূর্যটা কেমন ডুবে যাচ্ছে। সূর্য ঠিক ভালোবাসার মতন। কখনো আলো দিয়ে যায়, উষ্ণতা দিয়ে যায়, তারপর হারিয়ে যায় অন্ধকারের ভেতর। কিন্তু তুমি কি খেয়াল করছো না, সূর্য ডুবলেও আবার ভোরে ফিরে আসে। ভালোবাসাও তাই। হারালেও ফের জন্ম নেয়। হয়তো অন্য রূপে, অন্য মানুষের মাঝে। প্রেমা কিছুটা থেমে গভীর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, তাহলে কি তুমি বলতে চাইছো ভালোবাসা কখনো শেষ হয় না? হয় না। মানুষ শেষ হয়, সম্পর্ক শেষ হয়, সময়ও বদলায়, কিন্তু ভালোবাসার ওই অনুভূতি, সেটা থেকে যায় এক ধরনের অমর হয়ে। যেমন এই কুঠিরটা, জরাজীর্ণ হলেও কত যুগের গল্প বাঁচিয়ে রেখেছে। প্রেমা মৃদু কণ্ঠে বলল, কখনো কখনো মনে হয় ভালোবাসা মানেই কেবল ব্যথা। যতটুকু পাই, তার চেয়ে বেশি হারায়। তৃষা আকাশের দিকে তাকিয়ে বলল, না, ভালোবাসা মানেই দেওয়া। ব্যথাটা আসে কারণ আমরা প্রতিদান চাই, আমরা চাই সেটা আমাদের মতো করেই টিকে থাকুক। কিন্তু ভালোবাসা তো স্বাধীন, ওকে বাধা যায় না। প্রেমা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, তুমি কি মনে করো কেউ আমাকে ঠিক ততটাই ভালোবাসতে পারে, যতটা আমি পারি? তৃষা কিছুক্ষণ চুপ থেকে চোখ আকাশের দিকে তুলে জবাব দিল, হয়তো না। আবার হয়তো হ্যাঁ। ভালোবাসার হিসাব হয় না, প্রেমা। তুমি যতটা দিবে, সেটা তোমার। কেউ যদি কম দেয়, সেটা তার। কিন্তু ভালোবাসার সত্যিটা হলো, যতটুকুই হোক, যদি তা সত্যি হয়, তাহলে সেটাই যথেষ্ট। তাহলে তুমি বলছো অসম্পূর্ণ ভালোবাসাই পূর্ণ। হয়তো। যেমন এই আকাশটা। পুরোটা দেখা যায় না কখনো, তবু আমরা তার সৌন্দর্যে মুগ্ধ হই। ভালোবাসাও তেমনি, প্রেমা, অসম্পূর্ণতার ভেতরেই পূর্ণতা লুকিয়ে থাকে। হাওয়া আরো জোরে বয়ে যায়, তাদের দুজনার চুল দুলে ওঠে। ছাদের বাতাস তখন একটু শীতল হয়ে এসেছে। সূর্য প্রায় অস্ত গেছে। বুড়িগঙ্গার ওপার থেকে ঘন অন্ধকার ধীরে ধীরে ভেসে আসছে। প্রেমা তখনও কার্নিশে বসে আঙুল দিয়ে শ্যাওলা ধরা ইট খুঁজছে।
তৃষার দিকে চেয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ নরম স্বরে বলল, একটা প্রশ্ন করব। করো, শুনছি। তুমি কি কাউকে ভালোবাসো? মানে, কারোর জন্য কখনো বুক ধড়ফড় করেছে? কারো নাম শুনলেই চোখ ঝলমল করে উঠেছে? তৃষা মুহূর্তেই থমকে যায়, তারপর চোখ সরিয়ে নেয়। এইসব প্রশ্ন কেন হঠাৎ? ভালোবাসা মানে, সেটা তো সহজে বলা যায় না। প্রেমা হাসি চেপে রেখে বলল, কেন? ভালোবাসা তো একটা সত্যি অনুভূতি। সত্যিটা লুকিয়ে রাখলে তো সেটা মরেও যেতে পারে। বলো, আছে কি তোমার জীবনে কেউ? তৃষা গভীর নিঃশ্বাস ফেলে বলল, আছে কি নেই সেটা বলা মুশকিল। কখনো মনে হয় আছে, আবার কখনো মনে হয় শুধু কল্পনা। আমি ভয় পাই, যদি বলে দিই হয়তো হারিয়ে ফেলব। প্রেমা কাছাকাছি সরে এসে বলল, ভালোবাসা বলে ফেলার জন্য নয়, বেঁচে থাকার জন্য। তুমি যদি চুপ করে থাকো, তোমার অনুভূতি কি মরে যাবে না? তুমি কি চাইবে ভালোবাসা তোমাকে কষ্ট দিক, অথচ যার জন্য সে কিছুই না জানুক? তৃষা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, কিছু ভালোবাসা আছে যেগুলো বলা যায় না। বলা মানে ভেঙে যাবে। প্রেমা চোখ স্থির করল, তাহলে কি তুমি নিজের ভেতরটা কবর দিতে চাও? তুমি কি মনে করো ভালোবাসা লুকিয়ে রাখা মানে সেটা রক্ষা করা? তৃষা একটু থেমে হালকা অভিমান নিয়ে বলল, হয়তো। হয়তো কিছু ভালোবাসা প্রকাশ না করলে সে বেশি সুন্দর থাকে। বলা মাত্রই তার জাদু ফুরিয়ে যায়। প্রেমা মৃদু হেসে বলল, তুমি ভুল করছো গো। ভালোবাসা প্রকাশ করলে তা ভাঙে না, বরং আরো শক্ত হয়। ভালোবাসা হলো নদীর মতো। যতই আটকে রাখো না কেন, সে পথ খুঁজে নেবে। তবে তুমি যদি ভেতরে ভেতরে চাপা দাও, একদিন তোমার ভেতরেই বন্যা হবে। তলিয়ে যাবে তুমি, ডুবে মরবে। তৃষা কিছুক্ষণ নীরব থাকে। বাতাসে তার চুল উঠছে। প্রেমা তার দিকে তাকিয়ে থাকে। ধীর কণ্ঠ বলে, আপু বাকি নাচটা। ও আয়, আসো শিখিয়ে দেই। নেওয়াজ কুটিরের ছাদে বাতাস তখন কিছুটা ঠান্ডা। পশ্চিম আকাশের রোদ প্রায় নিভে এসেছে। আকাশের গায়ে মিশে আছে কমলা, বেগুনি আর সোনালি রেখা। কার্নিশের কাছে দুটো লণ্ঠন টিমটিম করছে। তৃষা আর প্রেমা দাঁড়িয়ে আছে মাঝখানে। নাচের শেষ অনুশীলন শুরু করার জন্য তৃষার এক হাত তুলে ধরল, আঙুলের ভঙ্গিতে গল্প আঁকতে লাগল। তৃষার নরম কণ্ঠে বলল, দেখো প্রেমা, হাতের মুদ্রাটা এভাবে তুলবে। কাঁধ সোজা, চোখ সামনের দিকে। নাচ মানেই শুধু শরীর না, মনে মনে একটা আবেশ তৈরি করা। সে একপাশে ঘুরে দাঁড়ালো, পায়ের তালু চিরে চিরে মেঝেতে ঠুকে দিল। কানের পাশে দুল চিকমিক করল, চুল উড়ে এসে গাল ছুঁয়ে গেল। প্রেমা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তৃষার গায়ে কালো রঙের শাড়ি, গাঢ় কালো, যেন আকাশের অন্ধকারকে টেনে এনেছে তার চারপাশে। শাড়ির আঁচল বাতাসে উঠছে, কখনো তার কাঁধ ছুঁয়ে যাচ্ছে, কখনো পেছনে ভেসে উঠছে। কোমরে শাড়ির ভাঁজ এমনভাবে পড়েছে যে তার সরু দেহরেখা স্পষ্ট হয়ে উঠছে। কার্নিশের আলোয় তৃষার সেই সরু কোমর এক মুহূর্তে যেন চোখ আটকে রাখছে। প্রেমাটাকেও লাল শাড়িটিতে দারুণ লাগছে। নাচের সময় তোর শাড়ি পরতে হবে। তাই শাড়ি পরে আগেই অনুশীলন করলে স্টেজে নাচতে কোনো সমস্যা হবে না। কিন্তু পাশের ছাদে অন্য চিত্র। সেখানে ৫-৬ জন ছেলে জোয়ার তাস মেলে বসে আছে। ঠোঁটে বিড়ির ধোঁয়া, পাশে রাখা টিনের মগে চা আর চুরুট। খেলা থেমে থেমে তাদের চোখ গিয়ে পড়ছে নেওয়াজ কুটিরের ছাদের দিকে। একজন ছেলে গলায় হাসি চাপতে না পেরে বলল, আরে দেখ দেখ, দুইজন হুড়পড়ি নাচছে। কি যুগ এলো রে, টাকা না বিলিয়েই নাচ দেখা যায়। কত ভঙ্গি করে। অন্যজন বলল, ওই কালো শাড়িওয়ালিটা একেবারে বাজিমাত। শরীরের বাঁক দেখেছিস? সোনার মতো জ্বলতেছে। তৃতীয়জনও হেসে বলল, উইটারে যদি একদিন কাছে পাই, নাচকারে ক দেখাইতাম। তাদের অশ্লীল হাসি ছড়িয়ে পড়েছে বাতাসের সঙ্গে। ধোঁয়ার সাথে মিশে যাচ্ছে সে শব্দ। সকলের দৃষ্টি তৃষার সরু কোমটার দিকে। শাড়ি ভেদ করা সে পেটদেশের পদ্মকোষের দিকে। তারা তৃষা প্রেমার শরীর নিয়ে বাজে মন্তব্যে মেতে ওঠে। তৃষা প্রেমা তখন নাচের অনুশীলনও ব্যস্ত। ফোনে গান বাজছে তো আশপাশে কি হচ্ছে খবর নেই। ঠিক তখনই ছাদের দরজা খুলে একটা ঝাপসা আলো ভেসে এল। হাতে ঘুড়ির রিল নিয়ে উপরে উঠে এল প্রেম, নেওয়াজ আর তার বেস্ট ফ্রেন্ড অঙ্কুর। জনের কাঁধে ঘুড়ির লাঠি, বাতাসে ওড়ানো সুতোয় আঙুলে কাটা দাগ। প্রেমের চোখ পেছনে থেকে তৃষার কোমরের ওপর যায়।
কেবল যায় না বরং কানে আশেপাশের ছাদের ছেলেগুলোর বিশ্রী সব কথা। প্রেম একটা ঢোক গিলে ঘাড় ঘুরিয়ে পাশের ছাদের দিকে তাকায়। চোখ মুহূর্তেই কঠিন হয়ে যায়। ছেলেগুলো তখনও হাসছে, কিন্তু প্রেম নেওয়াজের দৃষ্টি পড়তেই অস্বস্তি ছড়িয়ে পড়ে। তৃষা আর প্রেমা তখনও খেয়াল করেনি প্রেমকে। হঠাৎ প্রেম এগিয়ে এসে ফোনের গানটা বন্ধ করে গর্জে উঠল, তোর ম্যাডামকে নিয়ে ঘরে যা প্রেমা। তৃষা চমকে উঠে পেছনে ফিরতেই প্রেমকে দেখল। কিছু বলতে যাবে তার আগেই প্রেম পুনরায় বলল, প্রেমা। কানে কথা ঢুকে না। প্রেমা জলদি তৃষাকে বলল, আপু জলদি চলো। দুজনের নিচে নামতেই ছেলেগুলোও ভয় চোখ অন্যদিকে সরিয়ে নিল, যেন তারা কিছুই করেনি। প্রেম সম্পর্কে তাদের আইডিয়া আছে, কিন্তু হুট করে যে সে এখানে চলে আসবে তা কেমন করে বুঝবে। প্রেম সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে অঙ্কুরের পিঠে মৃদু চাপড় দিয়ে বলল, পাশের বাড়ির জোয়াকুরদের সঙ্গে একটু চা নাস্তার ব্যবস্থা কর তো ভাই। তখন সন্ধ্যা। আকাশটা আজকে অন্যরকম সুন্দর। তৃষার রুমে এসে মুখটা ভালো করে দেখে নিল। ভয় করছে তার। নিজের জন্য তো করছেই, সঙ্গে ওই ছেলেগুলোর জন্য। প্রেম লোকটা আসলেই সাইকো আর জঘন্য ধরনের একজন মানুষ। নেশা করে, মারামারি করে, নিজের যা ইচ্ছে করে। এমন ছেলে কল্পনায় মানায়। সিনেমা, উপন্যাসে ঠিক আছে, বাস্তবে এদের সঙ্গে অন্তত পক্ষে বসবাস করা যায় না। এই যে প্রেম নামক ব্যক্তিকে নিয়ে যদি একটা গল্প লেখা হতো তাহলে তার জন্য মেয়েলোক এতক্ষণে দেওয়ানা হয়ে যেত। তবে বাস্তব রূপে ওদের ধরে যদি প্রেম ডিম থেরাপি দিত, জোর করে সবটা হাসিল করে নিত। ক্ষতর জায়গায় ক্ষত দিত, সিগারেট দিয়ে কাটা জায়গাটা পুড়িয়ে দিত, বুঝত প্রেম নেওয়াজের উন্মাদনা কতখানি ভয়ঙ্কর। তবুও সমস্যা একটা আছেই। তুই উন্মাদ থাকবি উন্মাদের মতো। তুই কেন এত হ্যান্ডসাম হবি? তোর থাকবে ভুঁড়ি, তোর কেন সিক্স প্যাক থাকবে? তুই কেন এত গুণী হবি? পাবলিক ভার্সিটিতে কেন পড়বি? এত বড়লোক কেন হবি? এমন উন্মাদ হলে মেয়ে মানুষের চরিত্র তো নয়ছয় হবে। তখন সব দোষ মেয়ে মানুষের। তৃষার মাথাটাই গরম হয়ে গেল। হঠাৎ দরজায় কে যেন কড়া নাড়ল। প্রেম ভাই নাকি? সে এত সুন্দর করে নক করার মানুষ। সে তো দরজা ভেঙে এসে গালে দুটো চড় বসিয়ে বলবে, হাই বিটরহার্ট, চড়টা খুব আস্তে হয়ে গেল নাকি? আরও দুটো কষে দেই। তৃষা ভেতরে আসতে বললেই প্রত্যুষ তার রুমের মধ্যে প্রবেশ করে দরজা লাগিয়ে বলল, ওমা কোথাও যাওয়া হচ্ছে নাকি? ওমায় তো দারুণ লাগছে। তৃষার কেন জানি আজকে আর লজ্জা লজ্জা পেল না। মনটা আজকাল কেমন যেন উসখুস করে। মনের বোধ হয় অসুখ করেছে। চলো বাইরে ঘুরতে যাই। এখন? হ্যাঁ, কেন তুমি ব্যস্ত নাকি? না তো। তাহলে চলো। শাড়িটা বদলাবে না? এটাই তোমায় কিন্তু দারুণ লাগছে। তৃষা কিছু বলল না। যেতে ইচ্ছে করছে না তবুও রাজি হয়ে গেল। নইলে মহাজনের যদি মুখ বেজার করে। পুরুষ মানুষের মন তো বোঝা দায়। গেটের বাইরে তখন তৃষা প্রত্যুষের সঙ্গে করে বাইরে যাচ্ছিল। তখন বিষয়টা মুখলেস প্রমাণ হিসেবে কয়েকটা ছবি তুলে রাখে। নইলে হেতিজাকে বলবে কি করে এদের বিয়ে করিয়ে দেওয়া উচিত জলদি। যাক ভেবেছিল বাড়ির ছেলের বউ খুঁজতে কষ্ট হবে না, একজনের সঙ্গী সে নিজেই খুঁজে নিয়েছে। এখন বাকি এই বাড়ির আসল বংশধর। সেই রোমিওর গলায় বউ নামক গোবরের মালাটা পরিয়ে দিতে পারলেই মুখলেসের বড় একটা দায়িত্ব শেষ হবে। ওদিকে দেখো তার বউ নার্গিস রেখে গেছে বাদর একটা ছেলেকে। কোথায় থাকে, কি করে আল্লাহ জানে। একেও এইবার একটা বিয়ে না করালেই নয়। এমন অকামের ছেলে না থেকে বউ নার্গিস থাকলে দুজনে মিলে রাতে লুকোচুরি তো অন্তত খেলতে পারত। বউ ছাড়া বেঁচে থাকার কষ্ট কেবল পুরুষ মানুষই জানে। জটিলিনা করে খোদা এই মনে এত রসকস না দিলেও তো পারত। যা হোক, সূর্য ডুবে গেছে। আকাশে হালকা কমলা আভা মিলিয়ে গিয়ে গাঢ় নীল অন্ধকার নেমে আসছে। পুরান ঢাকার সরু গলিগুলোতে লণ্ঠনের আলো, সাইনবোর্ডের ঝিকিমিকি বাতি আর চায়ের দোকান থেকে ভেসে আসা ধোয়া মিলেমিশে এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে। প্রত্যুষ আর তৃষা হাঁটছে শাঁখারীবাজারের গলি ধরে। চারদিকে কোলাহল, ছোট ছোট দোকানের ভিড়, মিষ্টির গন্ধ আর পথের ধারে ভাজা বোন্দার শব্দ। তৃষা এদিক সেদিকে তাকাতে তাকাতে বলল, পুরান ঢাকা একেবারে ছবির মতো লাগে। কত ভিড়, কত আলো। যদিও আমাদের চট্টগ্রাম কম কিসে। প্রত্যুষ মৃদু গলায় বলল, হ্যাঁ, কিন্তু ভিড়ের ভেতরে কত মানুষ আছে যারা আসলে বাঁচতে পারছে না।
কারো স্বপ্ন গলির মতো সরু হয়ে যাচ্ছে, কারো জীবন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। তৃষা একটু থেমে যায়। তার চোখ চকচক করে উঠছে শিক কাবাবের দোকানের আগুনের আলোয়। তৃষা উচ্ছ্বসিতভাবে বলল, চলুন, কাবাব খাই। এত গন্ধ পেয়ে না খেলে অন্যায় হবে। প্রত্যুষ হেসে বলল, ঠিক আছে। তারা এক প্লেট শিক কাবাব আর এক প্লেট স্বামী কাবাব নিয়ে রাস্তার পাশে বসে পড়ল। চারপাশে হইচই, কেউ দরাদরি করছে, কেউ আবার মশলা মাখছে। তৃষা কাবাবের টুকরো মুখে দিতেই স্বাদে চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে এলো। আহা, দারুণ স্বাদ। প্রত্যুষ চোখ মেলে তাকিয়ে বলল, স্বাদ আছে, কিন্তু দেখো, আগুনে ঝলসাতে ঝলসাতে কাবাবের ভেতরেও দাগ পড়ে গেছে। ঠিক কিছু মানুষের জীবনের মতো, বাইরে রঙিন, ভেতরে পোড়া দাগ। তৃষা কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর হাসির ভান করে বলল, আপনি না থাকলে হয়তো আমি এসব গভীর কথা ভাবতাম না। আমি শুধু এই আলো ঝলমল করা পুরান ঢাকাটাকেই তখন উপভোগ করতাম। প্রত্যুষ গম্ভীর কণ্ঠে বলল, আলোর আসল সৌন্দর্য তখনই বোঝা যায়, যখন কেউ অন্ধকার দেখে আসে। খাওয়ার শেষে তারা রিকশা নিয়ে সদরঘাটে যায়। নদীর ধারে বসে জনের হাওয়ায় চুল উড়িয়ে দেয়। দূরে লঞ্চের সাইরেন বাজে, আলো পানিতে প্রতিফলিত হয়। তৃষা নদীর দিকে তাকিয়ে বলল, নদীটা অন্তত বিচার করে না, শুধু বয়ে চলে। প্রত্যুষ চোখ মেলে বলল, ঠিক বলেছ। জীবনকেও নদীর মতো হতে হয় জানো। নানারকম কোলাহল, দুঃখ, সুখ বয়ে নিয়ে যাওয়া, থেমে না থাকা কত মিল বলো। তৃষা মৃদু হাসি দিয়ে বলল, তাহলে আজ আমরা জীবনটাকে একটু হলেও নদীর মতো করে উপভোগ করলাম, তাই না? প্রত্যুষ মাথা নেড়ে বলল, হ্যাঁ, তবে মনে রেখো, নদীরও গন্তব্য আছে, সমুদ্র। আর আমাদেরও। শুধু পথটা আমরা কেউ জানি না। খুঁজলেই হয়তো পাওয়া যাবে। তৃষা বাসায় ফিরতে ফিরতে রাত 10:30টার কাছাকাছি আনুমানিক বেজে যায়। প্রত্যুষের আজকে নাইট শিফট আছে। সে বাড়ির গেটের কাছে তৃষাকে নামিয়ে বিদায় দিয়ে সরাসরি কাজে চলে যায়। গাড়ি চোখের সামনে থেকে যাওয়া পর্যন্ত তৃষা দাঁড়িয়ে থাকে। প্রত্যুষ চলে গেলে সে পেছনে ফিরতেই আচমকা একটা প্রস্তুর বুকের সঙ্গে ধাক্কা খায়। নিজেকে সামলে নিয়ে সামনে তাকাতেই দেখল প্রেম নেওয়াজ দাঁড়িয়ে আছে। প্যান্টের পকেট হাত গুজে। কি মাতাল করা তার চাহনি, কি তার সুঠাম দেহ, বাদামি রঙের চোখ দুটো গায়েল করার মতো। উজ্জ্বল শ্যামরবনের পুরুষটা একটু কম আকর্ষণীয় হলেও পারত। প্রেম তৃষার দিকে তাকিয়ে বলল, তোমার ওয়াটার প্রুফ লিপস্টিকটা খেয়েছে কে? আমি আর কে? অন্য কেউ। সরুন, রুমে যাব, ঘুম পাচ্ছে আমার। তৃষার কানে তখন এয়ারপডস। সে গান শুনছে। প্রেম ভ্রু কুচকে তাকে জিজ্ঞেস করল, সারাদিন গান শুনো? খেয়ে কাজ নেই, দেখি কি এমন গান শুনো। প্রেম জোর করে টেনে এয়ারপডস খুলে নিজের কানের কাছে ধরতেই কেমন যেন চুপ হয়ে গেল। পরক্ষণেই এয়ারপডস তৃষার কানে লাগিয়ে দিয়ে বলল, এই গান সবসময় শুনো নাকি? এই গানই কেন শুনব? আধারের গাওয়া আরো অনেক গান আছে। ওর সোলো ব্রান্ড প্রিজরোজের নাম শুনেননি? শুনিনি। প্রাচীন কালের মানুষ দেখি। তুমি আমার রুমে যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আপনার রুমে কেন যাব? আমার কি থাকার মতো জায়গার এতই অভাব পড়ছে? তৃষা আরো কিছু বলতে যাবে তার আগে প্রেম তার দিকে সরু চোখে একবার তাকায়। সেই চাহনি দেখে তৃষা বলল, আরে বাবা, চোখ রাঙান কেন? আমাদের মনে হয় চোখ নাই। আচ্ছা, ঢং করবেন না। যাচ্ছি তো। মনে মনে তৃষা দোয়া ইউনুস পড়তে লাগলো। না জানি কপালে কোন শনি ঘুরছে। তৃষা যেতে প্রেম ফোনটা বের করে অঙ্কটে একটা কল করে বলল, তৃষা নুজায়াতের সম্পর্কে ডিটেলস চাই আমার, বুঝলি? রাতের মধ্যেই জোগাড় করে দিবি। বলেই ফোনটা রেখে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। রুমে গিয়ে দেখল তৃষা নিচ তলায় নেই। মানে কি? এই তৃষা আজকাল বেশি কথার অবাধ্য হয়ে যাচ্ছে না? প্রেম এসব আচরণ একেবারেই অপছন্দ করে। সে সিঁড়ি বেয়ে দোতলায় যেতেই দেখল তৃষা কর্নারের রুমের দরজা ধরে টানাটানি করছে। বিরক্ত হলো প্রেম। তার ঘরে তৃষাকে সে আসতে দিয়েছে, এটাই তো অনেক। এমন হাতাহাতি তো পছন্দ হচ্ছে না। সে তৃষাকে টেনে নিজের কাছে এনে বলল, এটা আমার বাড়ি, তোমার ভাতারের না। তাই এখানে ভদ্র মানুষের মতো শান্তশিষ্ট ভাবে থাকবে। নিজে তো অভদ্র একটা। বলি তৃষা নিজের মুখ নিচে চেপে ধরল। মুখ ফসকে খালি ভুলভাল বের হয়। যাও রুমে যাও আমার।
অভদ্রতার সঙ্গে পরিচয় করাবো তোমায়। তৃষা মুখ ভেঙচি কেটে ভেতরে চলে যায়। প্রেম দরজার হাতল ধরে টানতেই দেখল তালা মারা, পাসওয়ার্ড দেওয়া। বদ্ধ দরজার আড়ালে যা আছে তা আড়ালেই থাক। প্রেম রুমের কাছে আসতেই দেখল তৃষা একটার পর একটা পাসওয়ার্ড দিয়ে যাচ্ছে তার বেডরুমের লোকে। প্রেম আসতেই বলল, হ্যাঁ গো প্রেম ভাই, আপনি অনেক বড়লোক তাই না? রুমে পাসওয়ার্ড ব্যবহার করেন? তো তোমার মতো ফকিন্নি নাকি? যাও উল্টো ঘুরো। পাসওয়ার্ড দেখে যদি চোর রুমে ঢুকে কিছু চুরি করে নিয়ে যায়, তার চেয়েও বড় কথা প্রেম নেওয়াজের বেডরুমে চাইলেই সবার যাওয়ার সৌভাগ্য হয় না। তাহলে আমাকে কেন আনলেন? উফফ শোনা বেশি বগো তুমি। তৃষা উল্টো দিকে ঘুরতে প্রেম দরজা খুলল। ভেতরে ঢুকে তৃষা তো অবাক। এত ইউনিক ডেকোরেশন, আর এত বিরাট রুম। তার ঘরটা যেন বিশাল অন্দরমহল। প্রচলিত শোবার ঘরের চাইতেও অনেক বড়, প্রশস্ত। পুরো ঘর জুড়ে কালো রঙের আধিপত্য। দেয়ালে গাঢ় কালো ওয়ালপেপার, যার উপর ঝলমলে সোনালি কারুকাজ আঁকা। মেঝেতে গাঢ় কাঠের ফ্লোরিং, তার উপর বিশাল এক কালো কার্পেট বিছানো, যেখানে পা দিলেই নরমে ডুবে যাওয়া নিশ্চিত। ঘরের মাঝখানে রাখা একটি কিং সাইজ খাট, কালো পালিশ করা কাঠের তৈরি, মাথার দিকটা উঁচু, চামড়ার কারুকাজ করা। খাটের পাশের জানালার গায়ে ঝুলছে গাঢ় ধূসর সিল্কের পর্দা। খাটের পাশে লম্বা নাইট ল্যাম্প, নরম হলুদ আলো ছড়িয়ে ঘরটাকে অর্ধেক অন্ধকারে ডুবিয়ে রেখেছে। ঘরের ভেতরেই আরেকটা বিশেষ অ্যাডজাস্ট রুম, যাকে ওয়াক ইন ক্লোজেট বলে। ওটা যেন আলাদা এক জগৎ। সেখানকার সব আলমারি, তাক আর হ্যাঙ্গার কালো কাঠের তৈরি। সুশৃঙ্খলভাবে ঝুলছে তার অসংখ্য জামা কাপড়, জুতা, 80% পোশাকও কালো রঙের। ঘরের এক পাশে কালো পালিশ করা বুকশেলফে সাজানো বই আর কিছু বিরল সিগনেচার আইটেম। প্রাচীন ঘড়ি, শোপিস আর পুরনো জিনিসপত্র। অন্য পাশে গাঢ় ধূসর কালো সোফা সেট। মাঝখানে কাচের টেবিলের উপর কালো ক্রিস্টালের ফুলদানিতে নীল প্রিমরোজ ফুল সাজানো। তৃষাকে খাটের অপর বসিয়ে দেখে প্রেম শাওয়ার নিতে গেল। তৃষা একটু বেশিই অবাক, কারণ আজকের মতো ভণ্ডামি আর পাপ সে বিগত এত দিনে কখনোই করেনি। তবে আজকে প্রেম ভাই তাকে বকছেও না, মারছেও না। আল্লাহ জিনে ধরল না তো? কবিরাজ কিংবা হুজুরকে ডেকে আনবে কি? তৃষা নিজের পরিহিত কালো রঙের শাড়িটির দিকে তাকালো। এই ঘরের একটা অংশ মনে হচ্ছে এখন তাকেও। বেশ কিছুক্ষণ সময় দিয়ে প্রেম গোসলখানা থেকে বের হলো। কালো রঙের একটা তোয়ালে পেঁচানো তার নিচে। সুঠাম দেহের ভাঁজ গলে ভেজা চুল থেকে টুপটাপ করে জল বিন্দু গড়িয়ে পড়ছে। প্রেম বিছানার দিকে তাকালো। তৃষা সেখানে গুটি গুটি মেরে ঘুমিয়ে আছে। পেটের কাছ থেকে শাড়ি সরে গেছে। প্রেম তৃষার নাভি কঞ্জের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ছাড়ল। তারপর এক পা দুই পা করে এগিয়ে এসে ঠিক তৃষার সামনে এলো। ড্রয়ার থেকে একটা ইঞ্জেকশন বের করে নিজের হাতে পুশ করল কোনো ভয় দ্বিধাহীনভাবে। এই মেয়ের কাছে গেলে অ্যালার্জির পরিমাণটা আরও বেগ পায়। অ্যালার্জির ইঞ্জেকশন তো এখন মাস্ট হয়ে দাঁড়িয়েছে। প্রেম তৃষার নাভির দিকে তাকিয়ে মনে মনে শুধালো, আমি যা ছুঁই একবার তাতে অন্য কারো স্পর্শ তো দূরে থাক, দৃষ্টিও আমার সহ্য হয় না। তুমি তৃষা বারুই ভুলগুলো করো যা আমার অপছন্দ। বলেই সে ড্রয়ার থেকে সরু ছোট্ট অ্যান্টিকাটারটি বের করে তৃষার পেট বরাবর ধরে মুচকি হেসে একটা মৃদু টান দিতে ব্যথায় ঘুম ভেঙে চিৎকার করতে প্রেম চোখ গরম করে মুখ চেপে ধরে তার। সামান্য একটুখানি কেটেছে, তাতেই গরম রক্ত গড়িয়ে পড়ছে। তৃষার চোখের অশ্রু টলটল করছে। সে আর্তনাদ করেও করতে পারছে না। মুখটা যে চেপে ধরেছে পুরুষালী সকল শক্তি খাটিয়ে এই প্রেম নেওয়াজ। প্রেম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রুক্ষ কণ্ঠে তৃষাকে বলল, তোকে না বলেছিলাম আমার স্পর্শ করা জিনিসে কারো দৃষ্টি আমার পছন্দ না? সেখানে আরেক বাড়ির পুরুষ তোর শরীর দেখে গায়ের জ্বালা কেমন করে মিটায় রে? আর প্রত্যুষের সঙ্গে তোর এত কিসের ঘষাঘষি? ও ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসার, সাদা চামড়া, তাই তোর খুব ভালো লাগে। তো ওকে খুশি করে আজকে কত কামালি জানোয়ার। তোর মশারির মতো শাড়ি পরে রংডং করা, তাই না? তুই তৃষা প্রেমকে দেখেছিস, তার ডার্ক সাইড এখনো দেখা বাকি। প্রেমের জীবনের দুইটা দরজা, যেখানে আছিস সেখানেই ভালোয় ভালোয় থাক। বদ্ধ দরজার ওপারে গেলে মৃত্যু তোর নিশ্চিত। মরণ কাছে আসলে ফিরে যাবে না। মৃত্যু ভাববেও না তুইকে, অপরাধের পাল্লা কতখানি ভারী। মাইন্ড ইট। কাটা স্থানটিকে ডিসইনফেকশন করে প্রেম তৃষার সামনে বসল।
চুলে আলতো করে হাত বুলিয়ে বলল, অভ্যাস করে নাও আমাকে। আপনি আমার সঙ্গে কেন এমন করেন? প্রেম চুপ করে রো। উত্তর আছে কি তার কাছে? সে কথা না বাড়িয়ে অ্যাডজাস্ট রুমে গিয়ে জামা বদলে আসে। ভেতরে সাদা একটা টি শার্ট, উপরে লেদারের জ্যাকেট। দারুণ লাগছে তাকে। প্রেম তৈরি হয়ে পারফিউমটা লাগাতেই ঘর একেবারে সুগন্ধে তলিয়ে যায়। তৃষা চোখ মুছে হেডবোর্ডে হেলান দিয়ে বসতেই প্রেম তার মুখের ওপর একটা জামা ছুঁড়ে দিয়ে বলল, এটা পরে আসো। আপনার কত নাম্বার প্রেমিকার জামা এনে আমাকে দিচ্ছেন? প্রেম তাকাতেই তৃষা চুপসে যায়। প্রেম বলল, জামা বদলে ফেলো। আপনি যান। আমার ঘর, আমি এখানেই থাকব। কিন্তু কিন্তু শুনতে চেয়েছি। তৃষা মনে মনে প্রেমকে হাজারটা বাঙাল গালি দিয়ে বলল, আস্ত তেদর একটা। তৃষা বাধ্য হয়ে ওয়াশরুম থেকে বদলে এলো। অ্যাডজাস্ট রুমেও প্রেম তাকে যেতে দেয়নি। বলে কিনা সেখানে দামি দামি জিনিস আছে। ওখানে তোমার মতো ব্যাকটেরিয়া গেলে যদি মহামারী হয়। কত বড় অপমান। তবে আজকে কেন জানি প্রেম নেওয়াজকে ঘৃণা করতে ইচ্ছে করছে না। কেন? কেন? বারবার এই প্রশ্নটা মনকে করেও কোনো মোক্ষম জবাব তৃষা পেল না। আচ্ছা, এই মানুষটা কি কেবল খারাপের চক্রে আবদ্ধ? ভালো নামক একটি শব্দও কি তার ঝুলিতে নেই? আসলে বাবা মা মৃত। একা মানুষ হয়েছে, আর কতই বা ভালো হবে। প্রেম বাইরে থেকে তৃষাকে তাগাদা দেয়। এই মেয়ে, এত সময় লাগে? জামা বদলাতে মেয়ে মানুষের এত সময় লাগে নাকি? নদী সাঁতরে ইন্ডিয়ায় যেতেও তো এত সময় লাগার কথা না। তৃষা বাইরে আসতেই প্রেম তাকে দেখে এক মুহূর্তে থমকে গিয়ে পরক্ষণেই চোখ সরিয়ে নেয়। তৃষা প্রেমকে জিজ্ঞেস করল, প্রেম ভাই, আমায় কেমন লাগছে? প্রেম পাত্তা না দিয়ে ব্রেসলাইটটা ঠিক করতে করতে বলল, একেবারে শয়তানের মাসতুতো বোন লাগছে। তৃষা আয়নায় দেখল, কালো রঙের এই মিনি টপস আর পোলো জিন্সে তো তাকে হেভি লাগছে মাইরি। প্রেম ভাইয়ের রুচি ভালো না, তাই তো পচা কথা বলে। সুন্দরী মেয়েকে পচা কথা বলার জন্য সরকারের পক্ষ থেকে যদি আইনি কোনো ব্যবস্থা থাকতো, তাহলে প্রেম ভাই এতক্ষণে জেলে চাকরি পিসিং পিসিং করত। হুহো, যাও গিয়ে বাইকের সামনে গিয়ে দাঁড়াও। আমি 1 মিনিটে আসছি। আমি বাসায় যেতে পারবো। বাসায় যেতে বলেছি। বাইরে যাব। ঘুরতে যাব। না মরতে। উফ প্রেম ভাই, আপনি কত টক্সিক। তোর টক্সিকের মাইরে বাপ। নিচে যা। যাওয়ার সময় তৃষা বলতে বলতে গেল, শালায় খালি চিল্লায়। পেছনে থেকে প্রেম ভাইয়ের জবাব এলো, না শালি, তোমায় খালি চুম্মাবো। যা জলদি এখান থেকে ফুকিননি। প্রেম বাইক স্টার্ট করতেই তৃষা পেছনে বসল। কাঁধে হাত রাখবে ভাবতে না ভাবতেই প্রেম এমন জোরে বাইক স্টার্ট দেয়, হাত কেন পুরো শরীর হেলে পড়ে প্রেমের উপর। বাইক গেট থেকে বের হতেই ব্যালকনি থেকে সেদিকে নজর গেল মোখলেসের। মাথায় তো তার পুরাই বাস। না মানে তখন একটার সঙ্গে এখন আরেকটার সঙ্গে। কেমনে কি? শেষে কি দুই ছেলের এক বউ হবে নাকি? পুরান ঢাকার নিষিদ্ধ বারের জগৎটা সবসময়ই এক রহস্যে ঢাকা, যা দিনের আলোতে কেউ দেখে না, কেবল রাতের আধারেই তার পর্দা উঠে যায়। বারটির বাইরের দিকটা হয়তো ভগ্নদশাগ্রস্ত কোনো পুরনো হাভেলি কিংবা ব্যবসায়িক গুদামঘর মনে হবে। ধূসর দেয়ালে খসে পড়া চুন, লোহার মোটা দরজা, বাইরে টাঙানো একটা মলিন বাতি। কিন্তু ভেতরে ঢুকলেই অন্য এক জগৎ। দেয়ালো জুড়ে সোনালি আর লাল ভেলভেট কাপড় ঝুলছে, যেগুলোকে নরম আলোয় সাজানো ক্রিস্টাল ঝাড়বাতি আভা দিচ্ছে। মেঝেতে মোটা কার্পেট, যাতে পা রাখলেই শব্দ হারিয়ে যায়। চারদিকে কাঠের টেবিল, যার উপর সাজানো রঙিন বোতল, কাচের গ্লাস আর বিদেশি মদের ঝাঁকঝমক। আজকে এখানে কেবল সামান্য কিছু ভিআইপি মানুষজন এসেছে। আজকের পরিবেশ একেবারে শান্ত। ভিআইপিদের প্রবেশের জন্য আলাদা মেম্বারশিপ আছে। প্রেম তৃষাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। তৃষার রেফারেন্সের দরকার পড়েনি, কারণ এই বারের পেছনে তার ইনভেস্টমেন্ট আছে। বারের এক পাশে আসতে বাজছে স্যাক্সোফোনের সুর, অন্য কোণে কোনো বিদেশি গানের হালকা রিমিক্স। সুরের সঙ্গে ভেসে বেড়াচ্ছে সুগন্ধি ধোয়া, যা হুক্কা আর সুগন্ধি মোমবাতির মিশ্রণে তৈরি। দেয়ালের পাশে আধো আলোয় বসে আছে কৃত্রিম হাসি দেওয়া মেয়েরা। কেউ লাল পোশাকে, কেউ সোনালি গাউনে, আবার কেউ চোখে ভারী কাজল এঁকে দৃষ্টি দিয়ে আকর্ষণ করছে। তাদের হাসি আর দৃষ্টি ভেতরের পরিবেশকে আরও বিভ্রান্তিকর করে তুলেছে। মধ্যিখানে রয়েছে নাচের মঞ্চ। নরম নীল আর বেগুনি আলোয় মঞ্চটা যেন সোনালি স্বপ্নের মতো ঝলমল করছে।
গ্লাসে ভেসে ওঠা বুদবুদ, অচেনা মানুষের গলা মিশে যাওয়া, আর ঘরে ভাসমান সুর সব মিলিয়ে মনে হয় এই বাড়ির ভেতরে ঢুকে বাইরে ফেরা মানে এক স্বপ্ন থেকে জেগে ওঠা। এমন এক জগৎ যেখানে নৈতিকতা নেই, ভয় নেই, কেবল রং, আলো, সুর আর অন্ধকারের মাদকতা। এই নিষিদ্ধ বার আসলে সমাজের চোখে আড়াল, কিন্তু বহু ধনীর দুলাল, গুন্ডা কিংবা ক্ষমতার ছায়ায় থাকা লোকজন রাতের পর রাত এখানে নিজেদের মুখোশ খুলে রাখে। কারো হাতে নারী, কারো হাতে মাদক, আর সবার হাতে লোভ। প্রেম তৃষাকে নিয়ে যখন এখানে ঢুকে, তখন তৃষার চোখ বিস্ফারিত হয়ে যায়। প্রেম শক্ত করে তৃষার হাতটা ধরে রেখেছে। এমন ভাবে ধরে রেখেছে কেন? কষ্ট দেওয়ার জন্য নাকি হারিয়ে ফেলার ভয়? তৃষা এদিক ওদিক তাকাচ্ছে আর বারবার জিজ্ঞেস করছে, চলুন না প্রেম ভাই, আমরা এখানে কেন এসেছি? এখানে তো ভালো ছেলে মেয়েরা আসে না। তো তুমি কি ভালো মেয়ে নাকি? তৃষা জবাব দেয় না। প্রেম তাকে সিঁড়ি বেয়ে দোতলায় নিয়ে যায়। ইরিনের ট্যাটু ঘরে প্রবেশ করতেই ইরিন অনেকটা পরিমাণ খুশি হয়ে যায়। যাবে না কেন? প্রেম তার কাছে জন্মদিন ছাড়া কখনো আসে না। আজ প্রথম এসেছে। খুশি তো হওয়ার কথাই। তবে পরক্ষণেই প্রেমের পাশে অচেনা একটা মেয়েকে দেখে বেশ অবাক হয়। প্রশ্ন জাগে তার মনে। তবে ইরিনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রেম তাকে বলল, ট্যাটু করব। মেশিনটা দাও তো। তুমি করবে? আর এই মেয়ে কি হয়? প্রেম তৃষার দিকে তাকালো। কি হয় তৃষা তার? কি বলবে? সে প্রশ্ন এড়িয়ে গিয়ে বলল, কিছু না। ট্যাটু তুমি করবে। কৈফিয়ত শুনতে আসিনি। ইরিন কথা না বাড়িয়ে মেশিনটা প্রেমের হাতে তুলে দেয়। তৃষা একবার ইরিনের দিকে তাকায়। সারা গায়ে ট্যাটু করা। ছোটখাটো একটা পোশাক পরেছে। ঠোঁটে, ভ্রুতে পিয়ার্সিং করা। নাকের মাঝে একটা নখ। চুলগুলো দেখে কেমন বেগুনি আর সবুজের মিশেলে রং করা। ডাইনি ডাইনি এটা ভাব আছে বলতে গেলে। ইরিন একবার তৃষার দিকে তাকালো। এক লহমায় আবার চোখ সরিয়ে নিল। প্রেম তৃষাকে বিউটি চেয়ারে শুয়ে পড়তে বলল। তাতে তৃষার মাথা বরাবরের মতোই বিগড়ে গেল। ওমা, বাসায় কি খাটের অভাব ছিল যে এমন জায়গায় এসে এখন বিউটি চেয়ারে শুয়ে পড়তে বলছে। ইরিনের থেকে মেশিনটা হাতে নিয়ে বলল, তুমি বের হও। আমার কাজ শেষ হলে আমি আসব। তৃষা তখনও বুঝতে পারছে না কি করবে। এই প্রেমের উদ্দেশ্য কি? ইরিন মনটা খারাপ করে দরজা লাগিয়ে চলে যেতেই প্রেম ভ্রু উঁচু করে বলল, ধাক্কা দিয়ে শোয়ানোর আগে শুয়ে পড়াশোনা। ছি, কি অশ্লীল! তোর নানায় অশ্লীল। তো আসেন চাকু দিয়ে নারী ভুড়ি আপনার ফাটিয়ে দেই, তারপর কবরে নানার সঙ্গে গিয়ে মিলে অশ্লীলতা করবেন। প্রেম রাগান্বিত দৃষ্টিতে তৃষার দিকে তাকাতেই সে চুপসে যায়। বিউটি চেয়ারে গিয়ে শুতেই চেয়ার টেনে প্রেম তার পাশে বসল। চুইংগাম চিবাতে চিবুতে তৃষার গায়ে হাত দিতেই তৃষা ক্ষেপে বলল, আপনার নামে মামলা দিব প্রেম। আমি হামলা করার আগেই মুখটা বন্ধ করা চাই। প্রেম তৃষার টপসটা উপরের দিকে উঠাতেই ফোকা ফোকা পেটটা উন্মুক্ত হলো। তৃষার কান্না চলে আসছে। এই নোংরা লোক তার সঙ্গে সবসময় এমন নোংরামি করে। শালার ব্যাটা ভালো বাসে না, আবার দূরেও যায় না। প্রেম তৃষার পেটের দিকে তাকাতেই তৃষা মাথা উঁচু করে বলল, প্রেম ভাই আপনিও জামা খুললেন। আমিও আপনার পেট দেখব। সরাসরি বললেই তো পারো। আপনার শরীর দেখলে আমার মনের অবস্থা নাজেহাল হয়। আর একটু দেখিয়ে আমার মনের বরফটা পুরোপুরি গলিয়ে দেন না। আচ্ছা ভাইয়া। এই তুই আমাকে ভাই ডাকবি না? তোর আমার বোন হওয়ার কোনো যোগ্যতা নেই। প্রেমের বোন নিয়ে আর থাকবেও না। মাইন্ড ইট। তো কি ভাতার ডাকবো? তৃষা। তৃষা চুপ করে গেল। তবে প্রেম মেশিনটা হাতে নিতেই সে চেঁচিয়ে বলল, ভাতার তুমি আমায় পেটটা ফুটো করে দিও না। এই মানে প্রেম খালু? প্রেম ডাকেন জাস্ট। আমার বয়স এত না যে আপনার মেম সাহেব আমাকে খালু ডাকতে হবে। প্রেম শেষবার তৃষার পেটের দিকে একবার তাকিয়ে তারপর তৃষার দিকে তাকিয়ে বলল, একটু কষ্ট হবে। ব্যথাও পাবে। কিন্তু থামব না আমি। যদি খুব বেশি কষ্ট হয় তাহলে আমার হাতটা শক্ত করে চেপে ধরো বিটার হার। আমি ট্যাটু করব না। করবে কি করবে না শুনতে চাইনি। বলি প্রেম পেটের ক্ষতর দিকে চাইল। আলতো করে ছুতেই ব্যথায় তৃষা চোখ বুজে নিতেই প্রেম তাকে বলল, উঠে বসো। আর বসে চুলগুলো সুন্দর করে সামনের দিকে নাও। ফার্স্ট। তৃষা তাই করল। প্রেম তার ঘাড়ের মধ্যে ছোট্ট করে বাটারফ্লাই প্রজাপতির ট্যাটু করে দেয়।
করার সময় তৃষা ব্যথায় প্রেমের বাম হাতটা শক্ত করে চেপে ধরে রেখেছিল। প্রেম হাতের দিকে তাকিয়ে বাধা দেয় না, বরং তার ঠোঁটের কোণে হাসির রেখা প্রতিফলিত হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে পেছনে ফিরে তৃষা বারবার হাড়ের কাছের বাটারফ্লাই ট্যাটু দেখার চেষ্টা করছে। যখন ভালো করে দেখতে পেল তখন নিজেই অবাক হলো। না, ভালোই তো দেখতে হয়েছে। নিজেকে বড়লোক বড়লোক লাগছে। মনে হচ্ছে সে একটা ফুল আর তাই তার অপর প্রজাপতি এসে বসেছে। কাজ শেষে প্রেম তৃষাকে নিয়ে নিচে এলো। প্রেমের হঠাৎ জরুরি একটা কল আসে। সে সাইডে গিয়ে অঙ্কুরের ফোনটা তুলেই বলল, কিরে, কোনো সমস্যা? আরে ভাই, তোর বাইক রেস আছে, তুই কই? মানে কি? ক্যান্সেল করতে বলেছিলাম না? বাজি ধরে ফেলেছি। কিছু করার নেই। প্রেম ফোনটা কেটে দেয়। তৃষার কাছে এসে তার মুখটার দিকে তাকায়। সে প্রেমকে বলল, ঘাড় লাল হয়ে গেছে। ঠিক হয়ে যাবে সোনা, মলম লাগিয়ে দেব। তৃষা অবাক হয়ে রইল। প্রেম ভাই এত ভালো করে কথা বলছে, তাও আবার তার সঙ্গে। আসলে প্রেম ভাইয়ের কি দুইটা রূপ, এই ভালো এই খারাপ। সে মানুষটাকে তৃষা এখনো চিনতে পারছে না। এই বহুরূপী মানুষটাকে আজকাল একটু বেশি জানতে ইচ্ছে করছে। প্রেম ইরিনকে রুমে ডেকে আনে। যাওয়ার সময় বলে যায়, তৃষাকে রেখে গেলাম তোমার কাছে। ওর যদি কোনো ক্ষতি তো পরের জানাজাটা আমি তোমার পড়ব। ইরিন কেবল অবাক হচ্ছে, কিন্তু তার বিষয়টি বুঝতে বাকি রইল না। এত বছর ধরে সে অপেক্ষা করল, আর শেষে কোথাকার একটা মেয়ের জন্য তার জানাজা পড়াবে বলছে প্রেম। প্রেমের কি হলো? প্রেম কিছুতেই সে ব্যতীত কারো প্রেমে পড়তে পারে না। তৃষা তখনও চরম খুশি। এসব সে কখনো দেখেনি। প্রেম তাকে এখানে রেখে যায়। যাওয়ার সময় বলে, কিছুক্ষণের মধ্যেই তোমায় এসে নিয়ে যাব। ভালোভাবে থাকবে কিন্তু। এসে যেন কোনো রিপোর্ট না শুনি। ইসস, তৃষা কি বাচ্চা মেয়ে নাকি যে তাকে এভাবে বলবে? কি রং করে প্রেম ভাই। যাক, ভালোই হয়েছে। এখন একা একা বড়লোকি কারবার করে দুনিয়া উদ্ধার করে ফেলবে এই তৃষানুজায়াত। তৃষা দৌড়ে গিয়ে আগেই দুটো হুইস্কির বোতল বগলের তলে নিয়ে হাঁটা শুরু করে। ইরিন তাকে বলে, তুমি নেশাও করো? না, প্রেম ভাই করে। তার জন্যই নিয়েছি। সে আসলে তাকে দেব। বাহ, এত ভালোবাসা! তৃষা বুঝতে পারছে না কি বলবে। আসলেই কি এত ভালোবাসা? সে ভালোবাসে প্রেম ভাইকে। কই না তো। তবে প্রেম নামটা শুনলে বুক ধুকপুক অবশ্যই করে। কতদিন ধরে তোমাদের সম্পর্ক? তৃষার বুঝতে বাকি রইল না এই ইরিন নামক মেয়েটা যে প্রেম ভাইকে পছন্দ করে। তাই তৃষার মাথায় দুষ্ট বুদ্ধি চেপে বসল। সে মুচকি হেসে মেয়েটিকে বলল, কেন আমার প্রেম সোনা পাখি তোমায় এসব বলেনি? ইরিনের ভীষণ রাগ হলো। সে আর কথা বলল না। রুম থেকে বের হতেই তৃষার সুযোগ পেয়ে মদের বোতলগুলো খুলে গটগট করে পান করল। প্রেম ভাই খাবে এসব, তাই আগে চেক দেওয়া আবশ্যক। যদি খেয়ে তার শরীর খারাপ হয় কিংবা পেট ছুটে, তবে খেতে খেতে যে কবে পুরোটা শেষ করে চোখের সামনে সর্ষেফুল দেখল তা খোদাই ভালো বলতে পারবেন। তৃষার তখনও হুঁশ নেই। সে মাতাল হয়ে পড়ে আছে মেঝেতে। কেউ একজন গালে হাত রাখতেই নেশাগ্রস্ত তৃষা বলল, প্রেম ভাই আপনি এসেছেন। ওপাশ থেকে জবাব এলো না। তবে কেউ একজন বাজে ভাবে তার স্পর্শকাতর স্থানে হাত ছোঁয়াতে তৃষা এবার চোখ মেলে তাকাল। ঝাপসা চোখে দেখল সামনে প্রেম নয়, অন্য কেউ। এই লোককে সে চিনে না। সে দাঁত বিকশিত করে তৃষাকে দেখে হেসে বলল, খারাপ লাগছে তোমার? চলো আমি সেবা দিয়ে ভালো করে দেই। তৃষা পেছনোর আগেই সে তৃষার গলার টুটি চেপে ধরল। চোখ মুখ উল্টে আসছে তৃষার। যাও কই বেবি, আমাদের শরীরেরও তো অনেক চাওয়া পাওয়া আছে। ছেলেটি তৃষার গায়ে হাত দিতে যাবে তার আগে পেছনে থেকে কেউ একজন এসে তার শার্ট ধরে টেনে তাকে তৃষার ওপর থেকে সরায়। পেছনে ফিরতেই ছেলেটি আবিষ্কার করল প্রেম নেওয়াজকে। ছেলেটি কথা বলার সুযোগ পেল না, তার আগেই একের পর এক ঘুষি তার মুখের ওপর লেপ্টে দিল। তৃষার তখনও মাথা কাজ করছে না। চোখের সামনে একটা ছেলে কি ভয়ানকভাবে মার খাচ্ছে, কিন্তু সে মার খাওয়ারই যোগ্য। প্রেম আধমরা ছেলেটিকে ঠিক করে বসিয়ে তৃষার দিকে তাকিয়ে বলল, তৃষা, জাস্ট কিল হিম। তৃষা সাহস পেল। এবার বুক ভরা সাহস নিয়ে উঠে সে ওই ছেলের জায়গা মতো একটা মারতে ছেলেটির আর্তনাদকে শুনে প্রেমে সেই চিৎকার বিরক্তকর লাগছে। তাই মুখটাও সে চেপে রাখল। কাজ শেষ হতেই তৃষা বলল, এবার ছেড়ে দিন, মরে যাবে।
ওর তো মরে যাওয়াই উচিত। ওর কত বড় সাহস তোমার গায়ে হাত দিতে যায়। হাত যদি কেটে কাঁধে না ঝুলায়। তৃষা প্রেমের হাত ধরে অনুরোধ করতে প্রেম তৃষার দিকে তাকালো। প্রেম একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছেলেটি কোনোমতে উঠে সেখানে থেকে যেতেই দরজার সমানে ইরিন এসে দাঁড়ালো। পরিস্থিতি দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? প্রেমের শরীর ঘেমে একাকার। লেদার জ্যাকেট খুলে ফেলেছে। এক মুহূর্ত স্থির থেকে বাজপাখির মতো দ্রুতবেগে সে উঠে গিয়ে ইরিনের গলা চেপে ধরল। তৃষার এখন সত্যি ভয় করছে। ইরিনের গলা চেপে ধরে সে বলল, কি হয়েছে শালি, তুই জানিস না? তোকে বলেছিলাম না তৃষার দিকে নজর রাখতে। তৃষা উঠে এসে প্রেমের হাত ধরে বলল, ছেড়ে দেন প্রেম ভাই। ছাড়ুন। প্রেম ইরিনকে ছেড়ে দিতেই সে যেন হাফ ছেড়ে বাঁচল। একটু আগে ইচ্ছে করেই ওই ছেলেটিকে তৃষার রুমে পাঠিয়েছিল তৃষাকে বদনাম করার জন্য প্রেমের চোখে। কিন্তু কি থেকে কি হয়ে গেল? প্রেম তৃষার কথায় ইরিনের গলা ছেড়ে দিতেই সে নিজেকে সামলাতে না পেরে পড়ে গেল। ইরিন প্রেমের এই আচরণে অবাক হয়নি। অবাক হয়েছে প্রেম তৃষার কথা শুনে তার গলা ছেড়ে দিয়েছে এই কারণে। কি করে সম্ভব এটা? তৃষা আহামরি সুন্দর না, আর 5টা মেয়ের মতোই। তাহলে কেন প্রেম তৃষার কথা শুনল? কেন? প্রেমের মুডটা হ্যাপি ছিল। এখানে এসে সব শেষ। বাইক রেসে আজকেও সে জিতেছিল। কিন্তু এখানকার কাণ্ড দেখে সব নষ্ট হয়ে গেল। তৃষা তখনও চলার অবস্থায় নেই। প্রেম তৃষার হাতে তার লেদার জ্যাকেটটা দিয়ে তাকে আচমকা কোলে তুলে বলল, জ্যাকেটটা বুকের ওপর নাও। শরীর বেশি খারাপ লাগছে। প্রেম ভাই, বমি আসছে আমার। আমাকে নামিয়ে দেন। আপনার গায়ে বমি করে দেব। আমার আপত্তি নেই। একবার কেন? যতবার ইচ্ছে বমি করতে পারো। আমি ম্যানেজ করে নিব। আগে তোমার ঠিক হওয়া প্রয়োজন। কেন যে এসব খেতে গেলে? তৃষা কিছু বলল না। বলতে সে অনেক কিছুই চায়। বলতে আর পারছে কই। প্রেমের বুকে মুখটা গুজে দিল। ক্লান্ত সে। শরীর ভালো লাগছে না এটাই বোঝাতে চাইছে। নদী আর ভালোবাসার মধ্যে কত গভীর মিল। নদীর কালো জল যেমন বুকের ভেতর কত কিছু লুকিয়ে রাখে, তলদেশ দেখা যায় না, তেমনি ভালোবাসাও ভেতরে ভেতরে বহন করে আনন্দের পাশাপাশি ভয়, কষ্ট আর ভাঙ্গনের আশঙ্কা। কেউ নদীর কালো জলে তাকিয়ে হারিয়ে যায়, আবার কেউ ভয় পায় ডুবে যাওয়ার। ভালোবাসার ক্ষেত্রেও তাই, কেউ ডুবে গিয়ে খুঁজে পায় নিজের অস্তিত্ব, আর কেউ ডুবে গিয়ে ভেঙে যায় একেবারে। শেষমেশ নদী যেমন বয়ে চলে থেমে থাকে না, ভালোবাসাও তেমনি, ভাঙ্গন, ব্যথা, আনন্দ, সব পেরিয়ে সে চলতেই থাকে। এটাই তো ভালোবাসার ধর্ম। লঞ্চের ছাদের রাতের আবহাওয়াটা অন্যরকম হয়ে উঠেছে। চারপাশে অন্ধকার নদী। শুধু ঢেউয়ের টুপটাপ শব্দ আর মাঝে মধ্যে দূরে জেলেদের হুঁশিয়ারি ডাক ভেসে আসে। আকাশ জুড়ে ছড়ানো তারা, মাঝে মাঝে মেঘ সরে গিয়ে ফর্সা চাঁদের আলো নদীর বুক জুড়ে রূপালি ঝিকিমিকি ছড়িয়ে দেয়। ছাদের চারপাশে টিউবলাইটের ক্ষীণ আলো, তবে সেই আলো যেন রাতের ঘোর কাটাতে পারে না, বরং অন্ধকারকে আরো রহস্যময় করে তোলে। মৃদু বাতাসে তৃষার চুল উঠছে। প্রেম নীরবে তাকিয়ে আছে তার দিকে। জনের চোখের ভাষায় যেন হাজারো অজানা কথা, অথচ চোখ দুটো নীরব। তৃষার শরীরটা এখন ভালো লাগছে। বমি করার পর হালকা হয়েছে। যদিও বমি প্রেমের গায়ে করেনি। বাতাসে ভিজে নদীর কাঁচা গন্ধ। তাদের গায়ে ঠান্ডা শীতল হাওয়া এসে লাগছে। প্রেমের জ্যাকেটটা তৃষার গায়ে জড়ানো। দূরে কোথাও লঞ্চের সাইরেনের হালকা আওয়াজ ভেসে এসে আবার মিলিয়ে যাচ্ছে নদীর নিস্তব্ধতায়। তৃষা সেদিকে তাকিয়ে আছে। প্রেম ভাই বলল বলেই এই রাতের বেলা লঞ্চ ভ্রমণ। ভোরে আবার লঞ্চ ফিরে আসবে। তারাও তখন বাড়ি ফিরবে। রাতটা আজকে এভাবেই নদীর দিকে চেয়ে চেয়ে কেটে যাবে। ভালোই লাগছে তৃষার। তৃষা হাতের আঙুল দিয়ে ছাদের রেলিং আটকে ধরে মৃদুস্বরে বলল, প্রেম ভাই, এই নদীর দিকে তাকালে মনে হয় সবকিছুই গভীর আর সীমাহীন। আচ্ছা, মানুষের জীবন, ভালোবাসা, সবকিছুই কি এমন অনন্ত আর রহস্যময়ী? প্রেম চোখ রাখল নদীর জলের দিকে, বলল, নদীর মতো মানুষের জীবনও বয়ে চলে। স্রোত থামে না। ভালোবাসা যদি থাকে, সেটাও বয়ে চলে, ভাঙ্গন আসে তবুও থেমে থাকে না। তৃষা হালকা হাসি বলল, তবু মনে হয় ভালোবাসা নদীর কালো জলের মতোই ভয়ঙ্কর। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে তল খুঁজে পাওয়া যায় না। ভালোবাসা ভয়ঙ্কর হতে পারে তখনই,
যখন তাতে মায়া থাকে না। সত্যি ভালোবাসা আসলে ভয় নয়, নিশ্চয়তা দেয়। কাফনের কাপড়ের মতো জড়িয়ে ধরে। তৃষা চমকে তাকায়, কাফনের কাপড়ের মতো? হ্যাঁ, মানুষ মরলে তাকে শেষবার ওই কাফনের কাপড়ই জড়িয়ে রাখে। পৃথিবীর কোনো সম্পর্ক, কোনো সম্পদ, কোনো অর্জন সঙ্গে যায় না, শুধু সেই সাদা কাপড়। তাহলে আপনি কেমন ভালোবাসা চান? প্রেম কেমন ভালোবাসা চায়? খুব কঠিন প্রশ্ন। সেই নদীর জলের দিকে তাকিয়ে জবাব দিল, আমি চাই আমার ভালোবাসা ওই কাফনের কাপড়ের মতোই হোক। শেষ পর্যন্ত তার মায়া আমার প্রেয়সীর হৃদয় জড়িয়ে রাখুক। সেই হবু প্রেয়সী যদি কখনো এমন প্রশ্ন করে আপনি কি বলবেন তখন? প্রেম তৃষার চোখে চোখ রাখল, বলল, ভালোবাসলে কাফনের কাপড়ের মতো জড়িয়ে ভালোবাসো। এমন ভালোবাসা, যা শেষ নিঃশ্বাস পর্যন্ত বিচ্ছেদ নেই। কারণ মানুষ যখন মৃত্যুর দ্বারে পৌঁছে যায়, তখন তার সঙ্গে আর কিছুই যায় না, থাকে না। থাকে শুধু কাফনের সেই সাদা কাপড়টুকু। তাই প্রেয়সীকে বারের বার বলল, হাজারবার বলল, থেকে যাও ঠিক তেমন ভাবে যেমন ভাবে মৃত্যুর পরও মানুষের শরীরে কাফনের কাপড় জড়িয়ে থাকে। তৃষা চোখ নামিয়ে ফিসফিস করল, কিন্তু জীবনে তো শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না, প্রেম ভাই। বাস্তবতার ভাঙ্গনও আছে, ক্ষুধা আছে, ভয় আছে, অনিশ্চয়তা আছে। নদী যেমন ভাঙে ঘরবাড়ি, ভালোবাসা কি তেমন ভাঙতে পারে না? প্রেম আচমকা তৃষার হাত ধরে বলল, বাস্তবতা তো আছেই, কিন্তু আমি মনে করি, ভাঙ্গনের পরেও যদি দুজন একসঙ্গে দাঁড়াতে পারে, সেই ভালোবাসায় আসল। নদী এক পার ভেঙে কিন্তু অন্য পার ঘরে। তৃষা হাত ছাড়িয়ে নেয়। তারপর মিহি গলায় বলে, আপনি সবকিছুকে আশার চোখে দেখেন, আমি পারি না। আমার কাছে ভালোবাসা অনেক সময় শূন্যতার মতো মনে হয়, যেখানে যতদূর যায়, শেষ নেই। প্রেম ধীরে ধীরে বলল, শেষ থাকলেই তো আর মানুষ ভয় পেত না। তৃষা, ভালোবাসার সৌন্দর্য তার সীমাহীনতায়। হয়তো তল পাওয়া যায় না, কিন্তু সেই গভীরতাই তো আমাদের ডেকে রাখে। তৃষা চোখ তুলে তারার দিকে তাকায়, তবু আমি ভাবি, যদি একদিন সবকিছু ভেঙে যায়, মানুষ কি তখনও একই ছাদের নিচে দাঁড়াতে পারে? ভালোবাসা ভেঙে গেলে মানুষ বাঁচে না, শুধু বেঁচে থাকার ভান করে। মুখে ভালোবাসি বললে তা টিকে থাকে না। ভালোবাসতে গেলে অনেক সাহসের প্রয়োজন। লড়াই না করে এক তীরে দাঁড়িয়ে অপর তীরে চেয়ে থাকলে ভালোবাসায় তো ভাঙন ধরবেই। দেখো, এসব প্রেম ভালোবাসা নিয়ে আমার কোনো ধারণা নেই। মনে যা আসছে তাই বলছি, মন বলছে আমি ভুল বলছি না। তৃষা হালকা কাঁপা গলায় বলল, তাহলে আপনি বলতে চাইছেন ভালোবাসায় এক প্রকার প্রতিজ্ঞা? হ্যাঁ, প্রতিজ্ঞা, সমর্পণ আর অবিচ্ছেদ্য বাঁধন। যেমন নদীকে তার স্রোত থেকে আলাদা করা যায় না, তেমনি ভালোবাসাকে তার সমর্পণ ছাড়া কল্পনা করা যায় না। তৃষা চোখ ভিজে আসে। কেন আসছে সে জানে না, তবুও সে বুঝতে দেয় না। তবে মনটা কেমন যেন করছে। এই মানুষটা নাকি ভালোবাসতে জানে না, হিংস্রতায় গড়া। তবে তৃষা আজকে বারংবার একটা যত্নশীল মানুষকে আবিষ্কার করছে। আচ্ছা, এমন তো নয় তার খারাপ আচরণের পেছনে ভয়াবহ কোনো অতীত আছে? তৃষার তখন ঠান্ডা লাগছে। প্রেম তাকে বলল, কিছু চাই তোমার? ঠিক আছো? আমি ঠিক আছি। আমার কিছু চাই না, কিন্তু আমার তো তোমাকে চাই। মৃদু স্বরে বলল প্রেম। কিছু বললেন নাকি? উহু, এখানে অনেক ঠান্ডা তাই না? তোমার কষ্ট হচ্ছে? চলো কেবিনে যাই। না না, এখানে থেকে এই ঠান্ডার মধ্যে আমি বরবাদ করব প্রেম ভাই। আমি তো অলরেডি তোমার তোরে বরবাদ হয়ে গেছি। মানে? প্রেম তৃষার হাতটা টেনে ধরে চলতে চলতে বলল, যেই হারে বিচ্ছু মেয়ে তুমি আমায় জ্বালাচ্ছ, প্রশ্ন করে করে বরবাদ না হয়ে উপায় কই? চলো নিচে চলো। তৃষা মুখটা ভেঙচি কাটল, জবাব দিল না। কেবল তালে তাল মিলিয়ে তার এই হারে বজ্জাত প্রেম ভাইয়ের সঙ্গে হাঁটা ধরল। ফজরের আজানের প্রতিধ্বনি বদ্ধ ঘরের চারপাশে গুঞ্জর করছে। কালো হুডি পরা মানুষটি সোফায় পা ঝুলিয়ে বসে আছে। সামনের টেবিলে রাখা গাঢ় টকটকে লাল গোলাপের গুচ্ছ যেন রুমের অন্ধকারে আরো উজ্জ্বল হয়ে উঠেছে। লোকটি নাকের কাছে গোলাপের ঘ্রাণ টেনে চোখ বন্ধ করে ফেলল। মুখোশটি টেবিলের ওপর রেখে সে ফুলের পাপড়ি ছিঁড়ে পুরো ঘরে ছড়িয়ে দিল। পাপড়ি ছিঁড়তে ছিঁড়তে সে হেসে উঠল। ফোন থেকে বাজছে গান। লোকটি সুরের সঙ্গে তাল মিলিয়ে গাইতে লাগল, তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশঘর, ভেঙ্গে যাওয়া এই বুকের পাঁজর।
ধুধু মুড়ো প্রান্তর। তবু প্রেম এসে ভালোবেসে আজও দেখা দিয়ে যায়। যেই ছুতে যাই আমি হাত বাড়াই, কেন দূরে সরে যায়। প্রেম আমার, ও প্রেম আমার। গান গাইতে গাইতে সে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে সব জামাকাপড় খুলে ফ্রিজ থেকে বিরাট বরফের চাকা বাতুবের ঠান্ডা জলে রাখল। গোলাপের পাপড়িগুলো সেই জলে বিছিয়ে দিল। তারপর ছুরি হাতে বাতুবে গিয়ে শুয়ে পড়ল। শান্তি যেন এখনো তার কাছে আসে না। অনিশ্চিত ও বিক্ষিপ্ত মানসিকতায় সে হাতের ওপর ছুরি চালাল। রক্ত মিশে গেল বরফের জলে। তৃপ্তি যেন দ্বিগুণ হয়ে উঠল। একই গান বারবার বাজছে। বাথরুমের দেয়ালে ঝুলানো অসংখ্য ছবি, সবই মেয়েদের ছবি। পাশের দেয়াল থেকে একটি ছবি টেনে হাতে নিয়ে সে হেসে বলল, তুমি আমায় কেন ছেড়ে চলে গেলে? দেখো, তুমি চলে গেছো বলেই তোমার মতো সব মেয়েদেরকে আমি নিজ হাতেই সাফাই করি। ওরাও যে তোমার মতোই কাউকে ভালোবেসে অন্য কারোর সঙ্গে ঘর বাঁধেছে, ওদেরও তো শাস্তি প্রাপ্য। বলেই সে হেসে উঠল। কিন্তু হাসি যেন তার হৃদয়ের ভাঙা টুকরোগুলোকে আরো প্রকটভাবে প্রকাশ করল। চোখের কোণে অল্প অশ্রু ঝরে তার, যা হাসি ও দুঃখের এক অদ্ভুত সংমিশ্রণ হয়ে তার মুখের রেখা মিহি করে দিল। হাসি আর কান্নার দুটি অনুভূতি একত্র হয়ে তার জীবনের অপরিহার্য অংশ হয়ে গেছে। তার প্রতিটি শ্বাস, প্রতিটি কম্পন, অতীতের দীর্ঘ একাকিত্বের গল্প বলছে। হঠাৎ সে অনুভব করল, তার ঠিক পাশে কেউ দাঁড়িয়ে আছে। মুহূর্তেই চোখ স্বাভাবিকভাবে বন্ধ হলো। মেয়েটি ধীরে ধীরে তার মাথায় হাত রাখল, কোমলভাবে কপালে চুকে চুমু দিল। ছেলেটি চোখ বন্ধ রেখেই তার মাথার পেছনে হাত রাখল। ধীরে ধীরে মেয়েটি তার সামনের দিকে চলে এলো। চোখ খোলার সঙ্গে ঠোঁটের কোণে মৃদু মুচকি হাসি ফুটল। মেয়েটি হেসে বলল, তুমি আমাকে কতখানি মিস করেছ? ছেলেটি গভীর কণ্ঠে উত্তর দিল, যতখানি মিস করা উচিত। শব্দগুলো ঘরে প্রতিধ্বনি করল, এবং সেই প্রতিধ্বনি তাদের মধ্যে অদৃশ্যভাবে একটি বন্ধন রচনা করল। তারপর ছেলেটি মেয়েটিকে বাথটবের মধ্যখানে বসিয়ে ফিসফিস করল, মাই ব্লাডরুট কাম। মেয়েটি ধীরে তার কাছে এগোলে, তাদের ঠোঁট একে অপরকে স্পর্শ করল। ঠোঁটের স্পর্শে স্নায়ু ছুঁয়ে গেল, হৃদয় গাঢ়ভাবে কম্পিত হল। হাতের স্পর্শ, নিঃশ্বাসের মিলন, চোখের দৃষ্টি সব মিলিয়ে ঘরে অদ্ভুত আবেশের ছায়া নেমে আসে। ছেলে তার হাতে মেয়েটিকে ধরল, তার গাঢ় চোখের গভীরতায় মেয়েটি হারিয়ে গেল। তাদের শরীর, হৃদয়, মন সব মিলিয়ে এক অনন্ত সংযোগে পরিণত হল। যুবরাজের প্রথম দেখায় মেয়ে রাজনীতিবিদের মেয়েকে পছন্দ হয়ে যায়। দেরি না করে সেই রাতেই কাজী ডেকে এনে বিয়ের কাজটা জলদি সারল সে। আগের বার একজন ঠ্যাঙ্গা দেখিয়ে গেছে। বউকে বিয়ের পর জেনেছে এই মেয়ে নাকি আগের থেকেই যুবরাজকে পছন্দ করত। মানে কি আর বলবে, একেবারে লটারি পাওয়ার মতো খুশি হয়েছিল সেই কথা শুনে। এখন সুখে শান্তিতে সংসার করে তৃষাকেও দেখিয়ে দেবে কোন সোনা সে হাত ছাড়া করেছে। সকাল সকাল তৃষার বাপ মা যুবরাজের কাছে এসেছিল। মেয়ের বিষয়ে সাহায্য চেয়েছে। যুবরাজের ইচ্ছে হচ্ছিল না, তবুও বলল, দেখব। বাসায় আসার পর থেকে তৃষার মনটা ছটফট করছে। কিছুই আর তার ভালো লাগছে না। এখন কাউকেও আর ভালো লাগছে না। কারো কথা মনে করতেও ইচ্ছে করছে না। চোখের সামনে বারবার শতবার একটি মুখই ভাসছে। রাতে বলা প্রতিটি কথা কানে কেউ যেন ফিসফিস করে আওড়াচ্ছে। এভাবে কি ভালো থাকা যায়? মন বলছে প্রেম ভাইয়ের মধ্যেও অন্য রকম কিছু একটা আছে। মন কেন বারবার চুম্বকের মতো প্রেম নেওয়াজের দিকে টেনে নিয়ে যাচ্ছে? এসব কিন্তু ঠিক হচ্ছে না, একেবারে ঠিক হচ্ছে না। বাসায় আসার পর সারাটা দিন কেমন যেন মনটা ব্যাকুল ব্যাকুল লেগেছে। কি নেই এমন একটা মনে হচ্ছে। যখন মনকে জিজ্ঞেস করল, মন বলল প্রেম ভাই নেই। ধাত এমন তো কখনো কারোর জন্য অনুভব হয়নি। এখানে এসেছে ঠিক করে পড়ালেখা করতে, কিন্তু ওই পড়ালেখা বাদে সব হচ্ছে। যা না হওয়া উচিত সেই সকল কিছু হচ্ছে। রুমের মধ্যে অনেকক্ষণ এভাবে বসে ছটফট করে অবশেষে তৃষা না পেরে সুন্দর করে তৈরি হলো। সুন্দর একটা জামা পরে সাজল। ওই যে গত রাতের প্রেম ভাই তাকে একটা জামা দিয়েছিল না, সেথায় এখনো তার পারফিউমের গন্ধ লেগে আছে। তৃষা নাকের কাছে নিয়ে গন্ধ শুকলো। তারপর জামা রেখে এক পা দুই পা করে নিচে নেমে হাঁটা শুরু করলো প্রেম নেওয়াজের হাউস অফ লাভের দিকে। এই লোকের বাড়ি নাম এমন, নিজের নামটাও এমন।
তাও বলবে ভেতরে নাকি প্রেম ভালোবাসা নেই, ওইসব নিয়ে নাকি তার কোনো ধারণা নেই। তৃষা প্রেমের বাড়ির কাছে যায়, দরজাটা খোলায়, টুকটুক করে ভেতরে প্রবেশ করে সিঁড়ি বেয়ে দোতলায় প্রেমের রুমের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবল তৃষা। দরজায় তো পাসওয়ার্ড মারা থাকে, আজকেও কি আছে? আল্লাহর নামে দরজা খুলতেই তৃষা চিৎকার করে উঠে, আল্লাহ! প্রেম ভাই, আপনার লজ্জা নেই? প্রেম জলদি প্যান্টটা উপরে তুলে ভাবলেশহীনভাবে বলে, কারো রুমে আসলে নক করতে হয়? এখন প্রাকৃতিক দৃশ্য দেখে কেমন মজা লাগলো। কি যে বলেন প্রেম ভাই, দেখার আর সুযোগ কই পেলাম। নিচে তো ব্র্যান্ডের জিনিস পরেছেন, কেন তুমি পরবে নাকি? চাইলে ট্রাই করতে পারো শোনা। না জানো তোমারটা তুমিই পরো, তুমি পরবে আর আমি সেই দৃশ্য দেখব, তাতেই আমার চলবে। প্রেম ভ্রু কুঁচকে তাকাতেই তৃষা চুপসে যায়। তৃষা পারফিউমের বোতলে হাত দিতেই প্রেম বলে উঠল, 1,20,000 আগামী 5 বছর নেওয়াজ বাড়িতে কামের ব্যাটির সকল কাজ করলেও তো ওই টাকা উসুল হবে না। এত বড় অপমান না করলেও পারতেন। প্রেম নেওয়াজের আবার ছোট জিনিসে পোষায় না। তৃষা লজ্জায় মুখে হাত দিতেই প্রেম মুখটা কুঁচকে বলল, তৃষা শরীর সুস্থ আছে, চলো ডাক্তারের কাছে যাই। মনের অসুখ ডাক্তারের ঔষধে ভালো হয় না গো প্রেম ভাই। তাহলে ঝাড়ু এনে দেই দুটো বাড়ি। প্রেম ভাই, বলো শোনা। আচ্ছা আমি এখন আসি, অনেক কাজ আছে। তৃষা মুখ বাঁকিয়ে চলে যেতে নিয়ে মনে মনে শুধায়, একবার জিজ্ঞেস করুন কোথায় যাচ্ছি। থামতে বলুন প্রেম ভাই। তৃষা যাওয়ার জন্য ঘুরতেই প্রেম পেছনে থেকে তার হাত ধরে টেনে নিজের কাছে আনতেই তৃষা প্রেমের চোখে চোখ রাখল। কেমন জানি অন্য রকম অনুভূতি হলো তার। প্রেম তৃষার চুলে হাত বুলিয়ে নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে গন্ধ শুকল। তারপর বলল, কোথাও যাওয়া হচ্ছে? জাহান্নামে। ওখানে তোমায় একা ছাড়ি কি করে? তাহলে চলুন। ঠিকানা প্লিজ। বাংলাবাজার বইয়ের দোকানে। বই কিনতে যাবে? আমার কাছে সব বই তো আছে, এখান থেকে নিয়েই পড়তে পারো। উপন্যাসের বইয়ের কথা বলছিলাম। টাকা আছে? আচ্ছা টাকা লাগবে না, প্রেম নেওয়াজ তো নিজেই একটা টাকার গোডাউন। সেই না হয় তোমার সঙ্গে যাবে। আপনি যাচ্ছেন? যাই, যদি কারো উপকারে আসতে পারি। তবে বদলি কি দিবে? যা আপনার খুব দরকার। কি দরকার? প্রেম আরো কিছু বলার আগেই তৃষা পা উঁচু করে প্রেমের শার্টের কলার টেনে তাকে নিজের কাছে নিয়ে আসে। ঠোঁটে মুহূর্তেই একে দেয় ভালোবাসার পরশ। ভালোবাসার উষ্ণতায় হারিয়ে যায় সে। প্রেমও তাকে শক্ত করে চেপে ধরে, কোমরে হাত রেখে টেনে জড়িয়ে নেয় বুকে। এই আমার কি দরকার বিটার হার্ট। তৃষার মুখের সামনে প্রেম তুড়ি বাজাতেই হুঁশ ফিরল তার। এই মেয়ের মুখে কেজি লাল রং লাগিয়েছ, নিশ্চিত কম দামি বেজাল প্রোডাক্ট, নইলে মুখ এমন লাল হচ্ছে কেন হঠাৎ? তৃষা ভালো করে প্রেমকে দেখল। তার মানে কিছুই হয়নি তাদের মাঝে। ছ্যাহ, কি বাজে কল্পনা ছিল। প্রেম ভাই জানলে কি হবে? কি লজ্জা, কি লজ্জা। চলবে।